পদ্মপুর ছিল সবুজ শস্যে ঘেরা একটা শান্ত গ্রাম। নদীর তীরে কাশফুলের দোলা, পাখিদের ডাক এবং গ্রামের সরল মানুষের জীবন যেন প্রকৃতির সাথে একাকার হয়েছিল। এই গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল দীপন স্যারের ছোট্ট টিনের ঘর, বাইরে একটা জাম গাছ, পাশে ছোট্ট ফুলের বাগান। দীপন স্যার ছিলেন গ্রামের স্কুলের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক। তার 3 ছেলে, নিলয়, নয়ন আর আরিয়ান। গ্রামের বাকি ছেলেদের মতোই ছুটোছুটি করে দিন কাটাতো। নিলয় ছিল সবচেয়ে বড়, সে সবসময় দায়িত্ব নিয়ে ছোট 2 ভাইকে সামলাতো। নয়ন মাঝের ভাই, তার কৌতুকপ্রিয়তা এবং হাসিখুশি স্বভাব তাকে গ্রামে বেশ জনপ্রিয় করেছিল। আর সবার ছোট আরিয়ান ছিল মেধাবী এবং একটু রহস্যময়। সে অনেক সময় একা বসে বই পড়ত বা গ্রামের ঝর্ণার ধারে গিয়ে প্রকৃতির ছবি আঁকত। একদিন সকালবেলা দীপন স্যার খেজুরের রস আনতে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন 3 ভাই উঠোনে বসে খেলায় মগ্ন। মধুবালা রান্নাঘর থেকে ডাকলেন, তোমরা খেতে আসবে কখন? পড়াশোনা করারও তো সময় হলো না। নিলয় বলল, মা আজ রবিবার, একটু সময় দাও। হ্যাঁ মা। নয়ন হাসতে হাসতে যোগ করল, আজ পড়াশোনার দরকার নেই, পড়াশোনা তো নিলয় ভাইয়ের শখ, আমরা খেলছি। আরিয়া, তুই চুপ করে কেন? মধুবালা আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মা, আমি ভাবছি আমাদের একটা কম্পিউটার থাকলে কেমন হতো। মধুবালা অবাক হয়ে বললেন, কম্পিউটার? সেটা আবার কি? বিকেলে দীপন স্যারের ছোট ভাই অনিকেশ হঠাৎ তাদের বাড়িতে এলেন। শহরে একজন প্রখ্যাত প্রযুক্তিবিদ হিসেবে পরিচিত অনিকেশ সবার কাছে গল্পের মতো। তার কাজের অভিজ্ঞতা শুনতে সবাই পছন্দ করত। চায়ের টেবিলে বসে অনিকেশ গল্প শুরু করলেন, জানো আজকাল কম্পিউটার দিয়ে কি করা যায়? পৃথিবীর যে কোনো জায়গার তথ্য পৌঁছে দেওয়া যায় এক মুহূর্তেই। আরিয়ানের চোখ চকচক করে উঠল। চাচা আমাদের শেখাবে? অনিকেশ হেসে বলল, অবশ্যই, তোমরা যদি আগ্রহ দেখাও আমি শিখিয়ে দেব, তবে এর জন্য ধৈর্য আর নিষ্ঠার দরকার। সেদিন থেকে 3 ভাইয়ের জীবনে এক নতুন দিক খুলে গেল। দীপন স্যার প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু অনিকেশ যখন বললেন এটা শেখা এখনকার দিনের জন্য খুবই প্রয়োজনীয়, তখন তিনি সম্মতি দিলেন। 3 ভাইয়ের শেখা শুরু হলো। অনিকেশ তাদের দেখালেন কিভাবে একটা কম্পিউটার কাজ করে। শুরুতে নিলয় এবং নয়ন একটু ভীত ছিল, তবে আরিয়ান প্রথম দিন থেকে এই বিষয়গুলো ধরে নিতে লাগলো। সে খুব সহজে প্রোগ্রামিং শেখা শুরু করলো। একদিন নিলয় বলল, বাবা, আমরা যদি আমাদের নিজস্ব কম্পিউটার পেতাম তাহলে আরো ভালোভাবে শিখতে পারতাম। দীপন স্যার গম্ভীর মুখে বললেন, কম্পিউটার তো সস্তা জিনিস নয়, তবে যদি প্রতিজ্ঞা করো যে তোমরা পড়াশোনা আর এই শেখার মধ্যে ব্যালেন্স করবে, তাহলে আমি ভাবতে পারি। 1 মাস পরে দীপন স্যার শহর থেকে তাদের জন্য একটা ল্যাপটপ নিয়ে এলেন। ল্যাপটপটা ছিল সেকেন্ড হ্যান্ড, কিন্তু 3 ভাইয়ের কাছে এটা যেন এক সোনার খনি। আরিয়ান সবার আগে ল্যাপটপের পাওয়ার বাটন চিপে বলল, আমাদের নতুন যন্ত্র দিয়ে আমাদের আজ থেকে নতুন যাত্রা শুরু। ল্যাপটপ হাতে পাওয়ার পর 3 ভাইয়ের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হলো, কে কত নতুন কিছু শিখতে পারে তা নিয়ে তারা আগ্রহে মেতে উঠল। নিলয় প্রোগ্রামিংয়ের গভীরে যেতে শুরু করলো, নয়ন সফটওয়্যারের গতি প্রকৃতি নিয়ে পরীক্ষা করছিল, আর আরিয়ান প্রযুক্তির গভীর জগতে ডুব দিল। একদিন আরিয়ান বলল, জানো, ইন্টারনেটে এমন কিছু জায়গা আছে যেখানে সাধারণভাবে কেউ যেতে পারে না, ওটাকে বলে ডার্ক ওয়েব। নয়ন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ডার্ক ওয়েব এটা কিভাবে কাজ করে? নিলয় চিন্তিত মুখে বলল, তাহলে কি ওখানে বিপদ থাকতে পারে? বিপদ তো আছেই। আরিয়ান হেসে বলল, তবে আমাদের সতর্ক থাকতে হবে, আমরা শুধু শিখতেই যাচ্ছি, আইন ভাঙবো না। তারা প্রথমবার একটা বিশেষ ব্রাউজার ডাউনলোড করে ডার্ক ওয়েবে প্রবেশ করল। এটা ছিল তাদের জন্য সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। অন্ধকারাচ্ছন্ন একটা জগৎ যেখানে ভালো এবং মন্দ মিলেমিশে একাকার। ডার্ক ওয়েবের প্রথম চ্যালেঞ্জ, একদিন তারা একটা ফোরামে পেল এক পোস্ট, একটি শিশু পাচারকারী চক্র সম্পর্কে তথ্য চুরি করার ক্ষমতা আছে কি? নিলয় পোস্টে পড়ে বলল, এটা কি আমাদের জন্য একটা সুযোগ হতে পারে? নয়ন উত্তেজিত হয়ে বলল, এটা তো ভালো কাজ হবে, তবে আমরা কিভাবে শুরু করব? আরিয়ান মাথা ঠান্ডা রেখে বলল, প্রথমে আমাদের সেই চক্রের সার্ভার ট্র্যাক করতে হবে, তারা কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে বের করাই সবচেয়ে কঠিন কাজ। তারা কাজ শুরু করলো। রাত জেগে বিভিন্ন টুল ব্যবহার করে তারা চক্রটির অবস্থান বের করলো। আরিয়ান সার্ভারটি হ্যাক করে ভেতরের তথ্য সংগ্রহ করলো। তাদের হাতে আসা তথ্যগুলো পুলিশকে পাঠিয়ে তারা একটা বড় অপরাধ চক্র ভেঙে দিতে সাহায্য করলো। রোলেক্স দলের জন্ম।
এই ঘটনার পর তাদের মনে হলো তারা একসঙ্গে আরো বড় কিছু করতে পারে। নয়ন একদিন বলল, আমরা যদি একটা দল তৈরি করি, এমন একটা দল যারা সত্যের জন্য কাজ করবে। নিলয় মাথা নেড়ে বলল। দল অবশ্যই দরকার, কিন্তু কি নাম হবে? আরিয়ান একটু ভেবে পড়ল। আমরা যদি নিজেদের নাম রাখি রোলেক্স, সময়ের মতো নির্ভুল এবং মূল্যবান। তিনজন একসাথে সম্মতি দিল। এই নামের মধ্য ছিল দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা এবং শক্তি। এভাবে জন্ম নিল রোলেক্স, তাদের প্রথম সাইবার মিশন। রোলেক্স তাদের প্রথম বড় মিশনে নেমে পড়ল। তারা জানতে পারলো একটা প্রতিষ্ঠান সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য বিক্রি করছে। তাদের লক্ষ্য ছিল তথ্য ফাঁস হওয়া থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। তারা প্রথমেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং ডেটাবেস বিশ্লেষণ করলো। নিলয় সার্ভারের দুর্বল পয়েন্ট বের করলো খুঁজে। নয়ন কৌশল একটা কোড তৈরি করলো যা দিয়ে তথ্যগুলো মুছে দেওয়া যাবে। আর আরিয়ান পুরো অপারেশনটি তদারকি করছিল। অবশেষে তারা প্রতিষ্ঠানের সার্ভার থেকে তথ্যগুলো মুছে দিল এবং প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে প্রমাণ হাতে পেয়ে তা প্রকাশ করলো। এতে সাধারণ মানুষ মুক্তি পেল এবং প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেল। তাদের এই মিশনের পর রোলেক্সের নাম ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ল। তারা একদিকে সাহায্যকারী হিসেবে পরিচিত হলো, অন্যদিকে তাদের শত্রু বাড়তে লাগলো। রোলেক্সের সাফল্য যেমন তাদের নাম ছড়িয়ে দিয়েছিল, তেমনই তাদের শত্রুর সংখ্যাও বাড়িয়ে দিয়েছিল। ডার্ক ওয়েবের অপরাধী চক্রগুলো রোলেক্সকে নিজেদের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করতে শুরু করলো। একদিন নয়ন বলল, আমরা যত কাজ করছি ততই ঝুঁকি বাড়ছে। আমাদের এমন একটা জায়গা দরকার যেখানে আমরা নিরাপদে কাজ করতে পারবো। নিলয় মাথা নেড়ে বলল, ঠিক বলেছিস, আমাদের এমন কিছু তৈরি করতে হবে যেটা শত্রুরা কখনো খুঁজে পাবে না। আরিয়ান বলল, আর আমাদের আস্তানাটা এমনভাবে তৈরি করতে হবে যেন শুধু আমরা তিনজনই সেটা চালাতে পারি। আস্তানার পরিকল্পনা তারা গ্রামের পাশের এক নির্জন জায়গা খুঁজে বের করলো। একটা পুরনো পরিত্যক্ত গোডাউন ছিল সেখানে। জায়গাটা গাছপালায় ঢাকা এবং বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারতো না ভেতরে কি চলছে। আরিয়ান একটা নকশা তৈরি করলো। তারা ঠিক করলো আস্তানায় থাকবে একটা অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম। এটা খুলতে হলে 3 ভাইয়ের বায়োমেট্রিক তথ্য, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের স্ক্যান প্রয়োজন হবে। শক্তিশালী কম্পিউটার যা জটিল প্রোগ্রাম চালানোর জন্য বিশেষভাবে তৈরি করা হবে। স্বয়ংক্রিয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং সোলার প্যানেল। একটা গোপন গেটওয়ে যা দিয়ে তারা সাইবার জগতে সংযুক্ত হতে পারবে। তারা দিনের পর দিন কাজ করলো। নয়ন পুরোনো যন্ত্রাংশ দিয়ে সিকিউরিটি সিস্টেম বানালো। নিলয় সার্ভার এবং ডেটাবেস তৈরি করলো। আর আরিয়ান পুরো সিস্টেমের নেটওয়ার্কিং তদারকি করলো। রোলেক্স 10 2 মাসের মধ্যেই তৈরি হলো তাদের গুপ্ত আস্তানা, যার নাম দেওয়া হলো রোলেক্স 10। এই দিনটি শুধু তাদের হ্যাকিং মিশনের জায়গা ছিল না, এটা তাদের আশ্রয়স্থলও ছিল। 3 ভাই সেখানে বসে শপথ করলো, আমরা কখনো আমাদের ক্ষমতা খারাপের জন্য ব্যবহার করব না। আমরা সত্যের পক্ষে কাজ করব এবং মানুষকে রক্ষা করব। শত্রুর আক্রমণের শুরু রোলেক্সের মিশন চলতে লাগলো। তারা একের পর এক অপরাধী চক্র ধ্বংস করছিল। কিন্তু একদিন তারা জানতে পারলো ডার্ক ওয়েবের একটা শক্তিশালী চক্র ব্ল্যাক থর্ন তাদের ধ্বংস করার পরিকল্পনা করছে। নয়ন বলল, আমরা কি প্রস্তুত? নিলয় শান্তভাবে বলল, আমাদের ড্রোনের সিকিউরিটি সিস্টেম খুবই শক্তিশালী, তবে আমাদের নিজেদেরও সাবধান থাকতে হবে। আরিয়ান বলল, আমরা ভয় পাবো না, যতক্ষণ সততার পথে আছি আমরা জিতবো। প্রথম আক্রমণ এক রাতে রোলেক্স ডেনে কাজ করার সময় তারা লক্ষ্য করলো কেউ তাদের সিস্টেমে ঢোকার চেষ্টা করছে। নিলয় দ্রুত ফায়ার ওয়াল চালু করলো। নয়ন বলল, তারা আমাদের সার্ভারে হ্যাকিং সফটওয়্যার ইনস্টল করার চেষ্টা করছে। আরিয়ান দ্রুত প্রতিক্রিয়া দেখালো। সে ব্ল্যাক থর্নের হ্যাকারদের অবস্থান চিহ্নিত করলো এবং তাদের সার্ভারে একটা বিপজ্জনক ভাইরাস পাঠালো। এই আক্রমণ তাদের প্রতিপক্ষকে কিছু দিনের জন্য থামিয়ে দিল, কিন্তু তারা জানতো শত্রুরা এত সহজে হার মানবে না। রোলেক্স ডেনে সেই রাতের ঘটনার পর 3 ভাই বুঝতে পারল শত্রুরা তাদের পেছনে লেগেছে। ব্ল্যাক থর্ন নামের চক্রটি ছিল ডার্ক ওয়েবের সবচেয়ে কুখ্যাত অপরাধী সংগঠন। তাদের নেতার নাম ছিল ডায়াব্লো, একজন ভয়ঙ্কর হ্যাকার এবং অপরাধ জগতের মাস্টার মাইন্ড। ডায়াব্লোর চ্যালেঞ্জ। একদিন রোলেক্স ডেনের সিকিউরিটি সিস্টেমে একটা বার্তা ভেসে উঠল, রোলেক্স, তোমাদের খেলা শেষ। আমরা জানি তোমরা কোথায় আছো। আত্মসম্পন্ন করো, না হলে এর ফল ভয়াবহ হবে। নয়ন রাগে বলল, এই ডায়াবলো কি ভেবেছে নিজেকে? আমাদের ভয় দেখাবে? নিলয় বলল, ডায়াবলো এমন কথা বলেছে, মানে হচ্ছে সে হয়তো সত্যি আমাদের খুঁজে বের করার চেষ্টা করছে। আমাদের প্রস্তুত থাকতে হবে। আরিয়ান বলল,
ডায়াবলও ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আমরা যদি তার প্ল্যান আগে থেকে বুঝতে পারি তাহলে আমরা তাকে হারাতে পারবো। ডায়াবলোকে ফাঁদে ফেলা তারা ঠিক করলো ডায়াবলো এবং তার দলকে একটা ফাঁদে ফেলবে। আরিয়ান একটা ভুয়া সার্ভার তৈরি করলো যাতে ডায়াবলো এবং তাদের সিকিউরিটি সিস্টেমের গোপন তথ্য আছে বলে মনে করে। তারা সার্ভারটি ডার্ক ওয়েবে ছড়িয়ে দিল। কিছুদিনের মধ্যে ডায়াবলোর দল সেটির উপর হামলা চালালো, কিন্তু তারা জানতো না এটা ছিল একটা ফাঁদ। ডায়াবলো যখন সার্ভারে ঢুকলো তখন রোলেক্স তার আইপি ট্র্যাক করতে শুরু করলো। ডায়াবলোর আস্তানা চিহ্নিত। ডায়াবলোর অবস্থান বের করতে নয়ন এবং নিলয় রাত জেগে কাজ করলো। অবশেষে তারা জানতে পারল ডায়াবলো দক্ষিণ আমেরিকার একটা গোপন বাংকার থেকে পরিচালনা করছে। আরিয়ান বলল, এইটা আমাদের সুযোগ, আমরা ডায়াবলোকে তার নিজস্ব অস্ত্র দিয়ে হারাবো। ব্ল্যাকথর্নের সাইবার আক্রমণ ডায়াবলো তাদের ফাঁদে পড়েছিল, কিন্তু রোলেক্স জানতো সে সহজে হার মানবে না। একদিন ডায়াবলো তার পুরো দলের মাধ্যমে রোলেক্স 10-এর উপর সাইবার আক্রমণ শুরু করলো। তাদের সিকিউরিটি সিস্টেম একের পর এক হামলা দিচ্ছিল। নয়ন চিৎকার করে বলল, তারা আমাদের ডেটা মুছে ফেলতে চাইছে। নিলয় ঠান্ডা মাথায় বলল, আমি ফায়ারওয়াল শক্তিশালী করছি। আরিয়ান, তুমি ডায়াবলোকে আক্রমণ করো। আরিয়ান দ্রুত একটা বিশেষ কোড তৈরি করলো এবং ডায়াবলোর সার্ভারে পাঠালো। এটা ছিল একটা ভাইরাস যা ডায়াবলোর পুরো নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখত। ডায়াবলোর পতন। ভাইরাসটা ডায়াবলোর সিস্টেমে প্রবেশ করলো এবং তার সমস্ত ডেটা ধ্বংস করে দিল। ডায়াবলো শেষ মুহূর্তে তাদের একটা বার্তা পাঠালো, তোমরা এই যুদ্ধে জিতেছো, কিন্তু রোলেক্স চিরকাল নিরাপদ থাকবে না। ডায়াবলোর পতনের পর ব্ল্যাকথর্ন পুরোপুরি ভেঙে পড়ল, কিন্তু রোলেক্স জানতো তাদের পথ চলা এখানেই শেষ নয়। ডার্ক ওয়েবে আরও অনেক শত্রু ছিল যারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ডায়াবলোর পতনের পর রোলেক্স আরও পরিচিতি পেল, তবে সে পরিচিতি যেমন তাদের প্রশংসা এনে দিল তেমনই নতুন শত্রু তৈরি করলো। ডার্ক ওয়েবের অপরাধী চক্রগুলো রোলেক্সকে ভয় পেতে শুরু করলো। এর মধ্যে একটা চক্র ছিল রেড শ্যাডো, যারা সাইবার চুরির মাধ্যমে কোটি কোটি ডলার আত্মসাৎ করত। রেড শ্যাডোর উত্থান। একদিন রোলেক্স ডেনে একটা অজানা বার্তা এলো। বার্তাটা ছিল রেড শ্যাডোর কাছ থেকে, তোমরা ডায়াবলোকে ধ্বংস করেছো, এবার আমাদের পথে এসো না হলে তোমাদের রোলেক্স 10 ঘুরিয়ে দেওয়া হবে। নয়ন রেগে গিয়ে বলে, এদের সাহস দেখে অবাক লাগছে। নিলয় গম্ভীর স্বরে বলে, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, এরা বড় কোনো পরিকল্পনা করছে। আরিয়ান শান্তভাবে বলল, আমরা রেড শ্যাডোর কার্যকলাপ নজরে রাখবো, তবে আমাদের আক্রমণ করার আগে তাদের দুর্বল দিক খুঁজে বের করতে হবে। রেড শ্যাডোর চক্রান্ত। 3 ভাই তদন্ত শুরু করলো। তারা জানতে পারলো রেড শ্যাডো একটা আন্তর্জাতিক ব্যাংকের সিস্টেমে ঢুকে কোটি কোটি ডলার চুরি করার পরিকল্পনা করছে। যদি তারা সফল হয় তবে সাধারণ মানুষের বড় ধরনের ক্ষতি হবে। নিলয় বলল, আমাদের এই চুরিটা ঠেকাতে হবে, তবে তো রেড শ্যাডো খুবই শক্তিশালী, আমরা কি প্রস্তুত? আরিয়ান বলল, সবচেয়ে শক্তিশালী শত্রুদের প্রথমে ভাঙতে হয়। আমাদের হাতে এখনো সময় আছে, আমরা পরিকল্পনা করব। মিশনের প্রস্তুতি। তারা ঠিক করলো রেড শ্যাডোর ব্যাংক হ্যাকিংয়ের পরিকল্পনা নষ্ট করে দেবে। নয়ন রেড শ্যাডোর সার্ভারের অবস্থান বের করলো। নিলয় সিস্টেমে ঢোকার পথ তৈরি করলো। আরিয়ান পুরো মিশনের নেতৃত্ব দিল। তারা জানতে পারলো রেড শ্যাডো একটা বিশেষ ম্যালওয়্যার ব্যবহার করছে যা সার্ভারের প্রতিটি লেয়ার ভেদ করতে সক্ষম। আরিয়ান একটা নতুন অ্যান্টি ম্যালওয়্যার তৈরি করলো যা সেই ম্যালওয়্যার ধ্বংস করতে পারবে। চূড়ান্ত আক্রমণ। রোলেক্সের পরিকল্পনা ছিল নিখুঁত। নির্দিষ্ট দিনে তারা রেড শ্যাডোর মিশনে ঢুকে পড়ে। রেড শ্যাডো যখন ব্যাংকের সিস্টেমে প্রবেশ করছিল তখন রোলেক্স তাদের ম্যালওয়্যার নষ্ট করে দেয়। রেড শ্যাডোর নেতা গ্রিম রাভেন এটা দেখে হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে রোলেক্স তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে। রেভেন রোলেক্স ডেনের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করে। ডেনের উপর আক্রমণ। গ্রিন রেভেন তার পুরো শক্তি নিয়ে রোলেক্স ডেনের উপর আক্রমণ চালায়। নয়ন চিৎকার করে বলল, তারা আমাদের সিকিউরিটি সিস্টেম ব্রেক করার চেষ্টা করছে। নিলয় বলল, আমরা কি পারবো থামাতে? আরিয়ান শান্তভাবে বলল, আমাদের সিস্টেম তৈরি করছি আমরা, কেউ এটা ভাঙতে পারবে না, তবে আমাদের রেড শ্যাডোকে চিরতরে ধ্বংস করতে হবে। আরিয়ান গ্রিন রেভেনের সার্ভারে একটা বিশেষ কোড পাঠালো। এই কোড রেড শ্যাডোর সার্ভার ধ্বংস করে দিল এবং তাদের সমস্ত তথ্য মুছে ফেলল। গ্রিম রেভেন একটা বার্তা পাঠালো, তোমরা হয়তো আমাদের কাজ থামিয়েছো, কিন্তু এটাই শেষ নয়। রোলেক্স সব সময় শত্রুদের লক্ষ্যবস্তু হয়ে থাকবে। মিশনের সাফল্য। রোলেক্স এই মিশনে সফল হলেও তারা বুঝতে পারলো তাদের কাজ যতই ভালো হোক না কেন শত্রুরা থেমে থাকবে না। আরিয়ান বলল,
আমাদের সতর্ক থাকতে হবে। সাইবার জগতের সত্যের পথে থাকা অনেক কঠিন। রেড শ্যাডোর পরাজয়ে রোলেক্সকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল, কিন্তু শত্রুরাও থেমেছিল না। ডার্ক ওয়েবে এক শক্তিশালী জোট তৈরি হলো, যার একটাই লক্ষ্য রোলেক্সকে ধ্বংস করা। রোলেক্স জানতে পারলো এই জোটের নাম দ্য ওমেগা অ্যালায়েন্স। এরা শুধু সাইবার অপরাধ নয়, বরং বৈশ্বিক সন্ত্রাসবাদের সাথে যুক্ত। ওমেগা অ্যালায়েন্স একটা সরকার পরিচালিত সিক্রেট ডেটাবেস চুরি করার পরিকল্পনা করছিল, যেখানে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করা এজেন্টদের তথ্য সংরক্ষিত ছিল। আরিয়ান বলল, যদি তারা সফল হয় তাহলে লক্ষাধিক মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। আমাদের থামাতে হবে। কিন্তু এই মিশন অনেক বিপজ্জনক। আমাদের কি সিস্টেম তাদের থামানোর জন্য যথেষ্ট শক্তিশালী? আমাদের নিজেদের জীবন বাজি রাখতে হবে, কোনো ভুল করা যাবে না। মিশনের প্রস্তুতি। তারা ওমেগা অ্যালায়েন্সের সার্ভারে ঢোকার চেষ্টা করলো, কিন্তু এটা ছিল এমন একটা সিস্টেম যা রোলেক্সের মতন হ্যাকারদের জন্য প্রায় অপ্রবেশযোগ্য। নয়ন সিস্টেমের এনক্রিপশন ভাঙার জন্য কাজ শুরু করলো। নয়ন সার্ভারের কাঠামো বিশ্লেষণ করলো, আর আরিয়ান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবিলা করার কৌশল তৈরি করলো। আক্রমণের সময় তারা মিশন শুরু করলো। ওমেগা অ্যালায়েন্সের সার্ভারে ঢুকে পড়ার সময় তারা বুঝতে পারলো শত্রুরাও প্রস্তুত। সার্ভারটা এমনভাবে সুরক্ষিত ছিল যে একবার কেউ ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে তা বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে দিত। আরিয়ান বলল, আমাদের সময় কম। যদি আমরা এই সার্ভারটা বন্ধ করতে না পারি তাহলে তারা তথ্য চুরি করে ফেলবে। আমরা সার্ভার বন্ধ করতে পারি, তবে তার জন্য আমাদের একদম ভেতরে পর্যন্ত যেতে হবে। সেটি করলে কেউ হয়তো বের হতে পারবে না। আরিয়ানের সিদ্ধান্ত। আরিয়ান হঠাৎ উঠে দাঁড়ালো। সে বলল, তোমরা বাইরে থেকে সিস্টেমে সাপোর্ট দাও, আমি ভেতরে গিয়ে সার্ভারটি ম্যানুয়ালি বন্ধ করব। নিলয় চিৎকার করে বলল, তুই কি পাগল? তুই কি জানিস এর মানে কি? আরিয়ান শান্তভাবে বলল, আমি জানি। আমাদের মধ্যে একজনকে ত্যাগ স্বীকার করতেই হবে। এটা আমাদের সবার জন্য নয়, লক্ষ মানুষের জীবনের জন্য। আরিয়ানের আত্মত্যাগ। আরিয়ান সিস্টেমের ভেতর ঢুকে পড়ল। সে সার্ভার বন্ধ করার কোড চালু করলো, কিন্তু সেটি করতে গিয়ে ওমেগা অ্যালায়েন্সের সুরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে গেল। সার্ভারের ভেতর থাকা সকল কিছু ধ্বংস হতে শুরু করলো। নয়ন এবং নিলয় চিৎকার করছিল। আরিয়ান, তুই ফিরে আয়। আরিয়ান শেষবারের মতো বলল, তোমরা রোলেক্সকে চালিয়ে যেও, সত্যের জন্য কাজ করো। বিদায়। তারপর সার্ভারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেল। আরিয়ানের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। একটা নীরব জয়। রোলেক্স মিশনে সফল হয়েছিল। ওমেগা অ্যালায়েন্সের পরিকল্পনা নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সেই বিজয়ের জন্য তাদের দিতে হয়েছিল সবচেয়ে বড় ত্যাগ। নয়ন বলল, আরিয়ান আমাদের জন্য সব কিছু দিয়ে গেল। আমরা তাকে হারালাম, কিন্তু তার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। নিলয় বলল, রোলেক্সের যাত্রা এখানেই থেমে যাবে না। আমরা আরিয়ানের নাম এবং স্বপ্ন বাঁচিয়ে রাখবো। আরিয়ানের আত্মত্যাগের পর নয়ন এবং নিলয় আর কখনো আগের মতো হয়ে উঠতে পারেনি। তাদের ডেনের একটা দেয়ালে বড় করে আরিয়ানের ছবি ঝুলিয়ে দেওয়া হলো। নিচে লেখা হলো, তোমার স্বপ্নই আমাদের পথপ্রদর্শক। রোলেক্সের পুনর্গঠন। নয়ন বলল, আমাদের থেমে গেলে চলবে না। আরিয়ান আমাদের জন্য তার জীবন দিয়েছে, তার দেখানো পথে আমাদের এগোতে হবে। নিলয় বলল, ঠিক, তবে আমাদের আরও শক্তিশালী হতে হবে। নতুন টিম তৈরি করতে হবে। তবে আমরা শুধু বিশ্বস্ত এবং সৎ মানুষদের আমাদের সাথে যুক্ত করব। তারা নতুন সদস্য খুঁজতে শুরু করলো। তরুণ হ্যাকারদের একটা দল তাদের সাথে যোগ দিল। নয়ন এবং নিলয় তাদের প্রশিক্ষণ দিতে লাগলো। রোলেক্সের নতুন মিশন। রোলেক্স এবার শুধু ডার্ক ওয়েবে সীমাবদ্ধ রইল না, তারা বৈধ সংস্থাগুলোর সাথেও কাজ করতে শুরু করলো। বিভিন্ন দেশের সাইবার সিকিউরিটি সিস্টেমকে শক্তিশালী করতে তারা সাহায্য করত। তারা এমন অনেক মিশনে অংশ নিল যেখানে সাইবার অপরাধীদের পাশাপাশি প্রকৃত জীবনের সন্ত্রাসীদেরও পরাজিত করতে হয়েছিল। তাদের প্রতিটি মিশন ছিল আরিয়ানের প্রতি শ্রদ্ধা জানানো একটা প্রচেষ্টা। আরিয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা। একদিন রোলেক্স টিম একটা বড় সাফল্য অর্জন করলো। তারা একটা আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র ধ্বংস করে দিল, যা আরিয়ানের মৃত্যুর জন্য আংশিকভাবে দায়ী ছিল। নয়ন বলল, আরিয়ান আজ এখানে থাকলে গর্ব করত। নিলয় বলল, তাকে আমরা হারিয়েছি, কিন্তু সে আমাদের মধ্যে বেঁচে আছে। আমাদের প্রতিটা কাজই তার প্রতিফলন আছে। তারা আরিয়ানের নামে একটা ফাউন্ডেশন তৈরি করলো, আরিয়ান ড্রিম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কাজ ছিল তরুণ প্রজন্মকে সাইবার সিকিউরিটি এবং সৎ পথে কাজ করার জন্য উৎসাহিত করা। বিশ্বজুড়ে রোলেক্সের প্রভাব। বছরের পর বছর রোলেক্স একের পর এক সাফল্য অর্জন করলো। তারা ডার্ক ওয়েবের অপরাধ দমনে সবচেয়ে বড় ভূমিকা পালন করলো। তাদের নাম এমন এক প্রতীক হয়ে উঠল যা সত্য এবং ন্যায়ের প্রতিনিধিত্ব করত।
নতুন শুরু। একদিন নয়ন এবং নিলয় রোলেক্স টেনের বাইরে দাঁড়িয়েছিল। নিলয় বলল, আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, তবে এখনো পথ বাকি আছে। নয়ন মুচকি হেসে বলল, আরিয়ান যদি আজ আমাদের দেখতো তাহলে সে অনেক খুশি হতো। তারা টেনের ভেতরে প্রবেশ করলো। কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠল রোলেক্সের নতুন লোগো। তাদের মিশন ছিল সেই সিন, রোলেক্স সত্যের জন্য, মানবতার জন্য। আরিয়ানের অজানা জীবন ডার্কওয়েবে রোলেক্সের নাম ছড়িয়ে পড়েছিল। তাদের সাফল্য ছিল অসীম, কিন্তু তারা জানত শত্রু কখনো শান্ত থাকবে না। আরিয়ানের আত্মত্যাগের পর রোলেক্স নতুন দিক থেকে আবার উঠে দাঁড়ালো। তবে এক গোপন ঘটনা ঘটেছিল যা রোলেক্সের জানা ছিল না। আরিয়ান মারা যায়নি, তার চাচাতো ভাই সাব্বির তাকে রক্ষা করেছিল। সাব্বির একজন দেশপ্রেমিক যে রোলেক্সের কাজের প্রতি আগে গভীর আগ্রহ দেখাতো, কিন্তু সে কখনো প্রকাশ্যে তাদের সাথে যোগাযোগ করেনি। সাব্বির ছিল একজন গ্যাং লিডার, যার গ্যাং ব্ল্যাক শ্যাডো অন্যায় দমনে কাজ করত। সাব্বিরের গোপন পরিকল্পনা। আরিয়ান যখন গুরুতর আহত হয়েছিল তখন সাব্বির তাকে সিক্রেটলি বাঁচিয়ে রেখেছিল। তিনি আরিয়ানকে তার গ্যাংয়ের নিরাপদ স্থানে নিয়ে যান এবং ধীরে ধীরে তাকে সুস্থ করে তোলেন। তিনি জানতেন একদিন তাকে আবার রোলেক্সের সাথে যুক্ত হতে হবে। নতুন শত্রুর আগমন। একদিন নিলয় এবং নয়ন তাদের সিস্টেমে প্রবেশ করে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকার গ্রুপের সাথে সাইবার যুদ্ধে জড়িয়ে পড়ল। এই গ্রুপটার নাম ছিল ডেথ নোট। তারা তাদের সিস্টেমে ভয়ানক হামলা চালিয়ে রোলেক্সের ডেটা পুরোপুরি নষ্ট করার চেষ্টা করছিল। নিলয় এবং নয়ন তাদের দক্ষতার মাধ্যমে ডেথ নোটের সিস্টেমের একেবারে কেন্দ্রবিন্দুতে পৌঁছালেন এবং দলটার সিস্টেম ধ্বংস করে দিলেন। তবে তাদের এই আক্রমণের পর ডেথ নোট প্রতিশোধ নিতে শুরু করলো। তারা রোলেক্সের উপর হামলা করার জন্য প্রস্তুত হতে শুরু করলো। রোলেক্সের উপর আক্রমণ। ডেথ নোট যখন রোলেক্সের সমস্ত সিস্টেমে নিয়ন্ত্রণ নিয়ে নিল তখন রোলেক্স ভেঙে পড়তে শুরু করলো। নিলয় ও নয়ন বুঝতে পারে তারা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। এদিকে সাব্বির এবং তার গ্যাং ব্ল্যাক শ্যাডো এর সদস্যরা নিলয় ও নয়নের সংকেত পেয়েছিল। সাব্বির আরিয়ানকে নিয়ে প্রস্তুত ছিল এবং তারা দ্রুত রোলেক্সকে উদ্ধার করতে এগিয়ে আসে। আরিয়ান এবং ব্ল্যাক শ্যাডোর অবতরণ। আরিয়ান, যিনি সুস্থ হয়ে উঠেছেন, সাব্বিরের সাথে রোলেক্স ডেনে পৌঁছায়। ব্ল্যাক শ্যাডোর সদস্যরা, যারা সাইবার যুদ্ধের বিশেষজ্ঞ, রোলেক্সের সিস্টেমকে রক্ষা করতে শুরু করে। আরিয়ান এবং সাব্বির নেতৃত্ব দেন এবং একত্রে ডেথ নোটের হামলার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন। আরিয়ান বলল, এরা কখনোই জানবে না, সাইবার জগতের সেরা লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। রোলেক্স কখনো হারবে না। চূড়ান্ত লড়াই। ডেথ নোট পুরোপুরি আক্রমণ শুরু করল। আরিয়ান এবং সাব্বির তাদের গ্যাং ব্ল্যাক শ্যাডো নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন। ব্ল্যাক শ্যাডোর গ্যাং সদস্যরা অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রতিরক্ষক ব্যবস্থা ব্যবহার করে ডেথ নোটের হামলা থামিয়ে দেয়। নিলয় এবং নয়ন আবার রোলেক্সের সিস্টেম পুনরুদ্ধার করতে সক্ষম হয় এবং সাব্বির এবং তার দল তাদের পুরোপুরি সুরক্ষিত করে রাখে। রোলেক্সের নতুন চমক। শেষে রোলেক্স আবার আগের মতন শক্তিশালী হয়ে ওঠে। আরিয়ান ফিরে এসে তার পুরনো বন্ধুদের সাথে যোগ দেয় এবং সাব্বিরের নেতৃত্বে ব্ল্যাক শ্যাডো রোলেক্সকে রক্ষা করে। নিলয় বলল, আরিয়ান, তুই ফিরে এলি। আমাদের কোনোদিনও হারার কথা ছিল না। আরিয়ান মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি রোলেক্স। আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। রোলেক্স ও ব্ল্যাক শ্যাডো একত্রে একটা নতুন দিগন্তে পা রাখল। তারা বিশ্বজুড়ে সাইবার অপরাধীদের বিরুদ্ধে কাজ করতে শুরু করলো। তবে এবার তাদের লক্ষ্য আরও বড়। বিশ্বে সঠিক পথে চলা মানুষের জন্য একটা নিরাপদ সাইবার জগৎ তৈরি করা। সাইবার যুদ্ধের নতুন যুগ, নতুন বিপদে পড়া রোলেক্স। রোলেক্সের জন্য নতুন একটা বিপদ এসে হাজির হলো। ডেথ নোট এর পর বিশ্বের সেরা সাইবার হ্যাকার গ্রুপ হেডলাইন তাদের পরবর্তী শত্রু হয়ে উঠল। হেডলাইন শুধু সাইবার আক্রমণ করতো না, তারা বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের নিরাপত্তা ভেঙে তাদের তথ্য চুরি করে এবং সরকারগুলোর বিরুদ্ধে বিশাল লড়াই শুরু করত। তাদের নেতৃত্বে ছিল দ্য সাইলেন্স, একজন পরিষ্কারভাবে অজানা ও রহস্যময় হ্যাকার যার উদ্দেশ্য ছিল সারা পৃথিবীকে অনির্দেশিত এবং অস্থিতিশীল করে তোলা। নিলয়, নয়ন, আরিয়ান এবং সাব্বির সবাই জানতো এই নতুন হুমকি মোকাবেলা করতে তারা আরও শক্তিশালী হতে হবে তাদের। সাব্বির বলল, হেডলাইন আমাদের সবচেয়ে বড় শত্রু। এই দলের ম্যাথ দ্য সায়েন্সেস এর হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে পৃথিবীর সাইবার আক্রমণে ধ্বংস হয়ে যাবে। আরিয়ান বলেন, আমরা একে থামাতে পারবো, তবে তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। শুধু সাইবার আক্রমণ নয়, আমাদের শত্রুরাও সরাসরি হামলা করতে পারে। হেডলাইনের হামলা। হেডলাইন যখন রোলেক্সের সার্ভার আক্রমণ করলো তখন তাদের সিস্টেম পুরোপুরি
বিপর্যস্ত হয়ে পড়ল। সাইলেন্স তার অত্যাধুনিক প্রযুক্তি এবং অচেনা কোড ব্যবহার করে রোলেক্সের ডেটা চুরি করতে শুরু করলো। নিলয়, নয়ন, আরিয়ান এবং সাব্বির তাদের সিস্টেম পুনরুদ্ধারের জন্য একসাথে কাজ শুরু করলো। তবে সাইলেন্স তার সাইবার আক্রমণ এমনভাবে পরিকল্পনা করেছিল যে তাদের প্রতিটি পদক্ষেপ ছিল আগের থেকে 5 ধাপ এগিয়ে। ব্ল্যাক শ্যাডো এবং রোলেক্সের সম্মিলিত লড়াই। এদিকে সাব্বির তার গ্যাং ব্ল্যাক শ্যাডো নিয়ে রোলেক্সের সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে শুরু করে। তারা শুধু সাইবার আক্রমণ নয়, শারীরিক সুরক্ষা সিস্টেমও চালু করেছিল। ব্ল্যাক শ্যাডোর সদস্যরা প্রতিটি রোলেক্স, ডেন এবং এর আশেপাশের এলাকা পাহারা দিতে থাকে। নিলয় বলল, এই সাইলেন্স আমাদের কোনোভাবেই থামাতে পারবে না। আমাদের ধৈর্য আর মনোবল আমাদের শক্তি। আরিয়ান যোগ করল, তবে এবার আমাদের শুধু হ্যাকিং নয়, সরাসরি হামলার জন্য প্রস্তুতি নিতে হবে। সাইলেন্সের অনেক গুপ্তচর আমাদের মধ্যে ঢুকতে পারে। সাইলেন্সের প্রকাশ্য আক্রমণ। একদিন সাইলেন্স সরাসরি রোলেক্সের উপর আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিল। তারা হেডলাইনের আক্রমণ আরও শক্তিশালী এবং ভয়ঙ্কর করতে শুরু করে। রোলেক্সের সদস্যরা তাদের সিস্টেম রক্ষা করতে অনেকটা হিমশিম খাচ্ছিল। তবে আরিয়ান, নিলয়, নয়ন এবং সাব্বির একটা দুর্দান্ত পরিকল্পনা তৈরি করল। আরিয়ান বলল, আমরা তাদের হামলার মধ্য দিয়েই নিজেদের অদৃশ্য করে ফেলব। সাইলেন্স কখনোই আমাদের অবস্থান জানতে পারবে না। ব্ল্যাক শ্যাডোর সাহায্যে আমরা তাদের শিকার বানাবো। চূড়ান্ত লড়াই, রোলেক্স বনাম সাইলেন্স। সাইলেন্স এবং তার বাহিনী যখন রোলেক্সের ঘাঁটিতে আক্রমণ চালায় তখন তারা বুঝতে পারে যে রোলেক্স তারা আর আগের মতো নেই। সাইলেন্সের নেতৃত্বে থাকা হেডলাইন বাহিনীকে রোলেক্স টিম একের পর এক বিপর্যস্ত করতে থাকে। আরিয়ান এবং সাব্বির তাদের ব্ল্যাক শ্যাডো গ্যাংয়ের সাথে সরাসরি সম্মুখ যুদ্ধ শুরু করে। আর নিলয় এবং নয়ন সিস্টেমের মধ্যে তাদের হ্যাকার ক্ষমতা ব্যবহার করে হেডলাইনের সাইবার আক্রমণ প্রতিহত করে। একসময় সাইলেন্সকে বাধ্য করা হয় নিজের অজানা মুখ সামনে নিয়ে আসতে। সাইলেন্স, যিনি শুধুমাত্র সাইবার দুনিয়ায় অন্ধকারে গুম হয়ে যেত, তার আসল পরিচয় ছিল ভয়ানক। সে ছিল একজন সাবেক সরকারি এজেন্ট যে দেশের নিরাপত্তা সংস্থাকে ধ্বংস করতে চেয়েছিল। বিজয় এবং শত্রুর পরাজয়। শেষমেশ সাইলেন্স এবং তার বাহিনী পরাজিত হয়। রোলেক্স এবং ব্ল্যাক শ্যাডো একত্রে কাজ করে সাইবার দুনিয়া থেকে তাদের শিকড় উপড়ে ফেলে। নিলয় বলল, আমরা সত্যিকারের জয়লাভ করলাম, তবে সাইলেন্সের মতন আরও অনেক শত্রু আসতে পারে। আমাদের প্রস্তুত থাকতে হবে। আরিয়ান শেষবারের মতো বলল, এটাই রোলেক্সের পথ। প্রতিবন্ধকতা যতই বড় হোক, আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। যেহেতু সাইলেন্স পরাজিত হয়েছে, বিশ্বের শান্তি ফিরিয়ে আনতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। ব্ল্যাক শ্যাডোর অতীতের রহস্য। সাইলেন্সের পরাজয়ের পর রোলেক্স এবং ব্ল্যাক শ্যাডো নিজেদের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করে তোলে। তবে এই জয় কেবল একটা সাময়িক শান্তি ছিল। সাব্বির জানত, যেহেতু পৃথিবীর সাইবার অপরাধীদের দ্বারা আক্রান্ত, তারা কখনোই স্থিতিশীল হতে পারে না। একদিন রোলেক্সের ডেনের মধ্যে সাব্বিরের মুখে কিছু অজানা দুশ্চিন্তা দেখা দিল। নিলয় এবং নয়ন লক্ষ্য করল সাব্বির কিছুটা উদাসীন হয়ে পড়েছে। নিলয় জিজ্ঞেস করল, সব তো ঠিক সাব্বির, তুমি কি চিন্তা করছো? সাব্বির গম্ভীর মুখে বলল, আমার অতীত নিয়ে কিছু বিষয় আছে, আমি চাই না এই মুহূর্তে তা প্রকাশ আসে। কিন্তু যদি রোলেক্সের শত্রুরা আমার অতীত জানে, তবে আমাদের পুরো পরিকল্পনা ভেস্তে যেতে পারে। এদিকে আরিয়ান সাব্বিরের সাথে কিছু সময় কাটাতে শুরু করলো। আরিয়ান সাব্বিরকে বোঝানোর চেষ্টা করলো, তুমি যেভাবে এই দলের নেতৃত্ব দিচ্ছ, তাতে তোমার অতীতের কিছু বিষয় চাপ হয়ে উঠতে পারে না। আমরা সবাই তোমার পাশে আছি। সাব্বিরের গোপন মিশন। সাব্বির হঠাৎ করে দলের অন্য সদস্যদের থেকে কিছুটা দূরে চলে যায়। সে এক গোপন মিশনে বের হয়ে যায়, যা ছিল তার অতীতের কিছু সূত্র অনুসরণ। সাব্বির জানত তার অতীতের একটা অপরাধী সংগঠন এখনও সক্রিয় এবং সেই সংগঠন পুরো সাইবার দুনিয়া এবং বাস্তব জগতে বিশাল বিপদ সৃষ্টি করতে পারে। সাব্বির গোপনে এই সংগঠনের বিরুদ্ধে কাজ করতে শুরু করে, কিন্তু সে জানত যদি রোলেক্স এ বিষয়ে জানে তবে তাদের পরিকল্পনা পণ্ড হয়ে যাবে। রোলেক্স যখন নিজেদের কাজে ব্যস্ত ছিল, তখন সাব্বিরের ছায়ায় থাকা একটা অপরাধী গ্রুপ প্যারালেল তাদের পেছনে লুকিয়েছিল। এই গ্রুপটা ছিল সাইবার দুনিয়ার সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক শক্তি। তারা শুধু সাইবার অপরাধ করত না, বাস্তব জীবনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। সাব্বির এবং ব্ল্যাক শ্যাডো তাদের গুপ্ত অনুসন্ধানে পায় যে প্যারালেল গ্রুপের শীর্ষ নেতা ড্রাকন সাব্বিরের অতীতের এক সঙ্গী ছিল। ড্রাকন সাব্বিরের নিকটতম বন্ধুকে হত্যার পর গোপনে পালিয়ে যায় এবং এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় সাইবার সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। সাব্বির যখন জানতে পারে যে তার পুরনো বন্ধুর পরিকল্পনা বিশ্বব্যাপী বিশাল সাইবার আক্রমণ চালানোর জন্য, তখন তার দায়িত্ব হয়ে দাঁড়ায় রোলেক্সের সাহায্যে সেই ষড়যন্ত্র ভেঙে দেওয়া। রোলেক্সের আক্রমণ এবং সাব্বিরের সহায়তা।
সাব্বির ফিরে আসে রোলেক্সে এবং তাকে জানায় যে তাদের এখন প্যারালেল গ্রুপের বিরুদ্ধে লড়াই করতে হবে। রোলেক্স এবং ব্ল্যাকশেড একত্রিত হয়ে বিপজ্জনক সংগঠনের বিরুদ্ধে তাদের প্ল্যান তৈরি করতে শুরু করে। আরিয়ান বলল, আমরা জানি সাব্বিরের অতীতের কিছু অংশ অন্ধকারে রয়েছে, কিন্তু এখন এই দলের জন্য সে আমাদের সর্বোচ্চ শক্তি। প্যারালালকে থামানো আমাদের একমাত্র লক্ষ্য। নয়ন যোগ করল, তারা যতই শক্তিশালী হোক, আমরা একে একে তাদের পরিকল্পনা ভেঙে দেব। প্যারালেল আমাদের জন্য নতুন বিপদ, তবে আমরা জানি কিভাবে সেই বিপদ মোকাবেলা করতে হবে। প্যারালেলের পরিকল্পনা। প্যারালেল গ্রুপের পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। তারা পৃথিবীর বড় বড় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংক সিস্টেমগুলোকে হ্যাক করে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সাইবার অস্থিতিশীলতা সৃষ্টি করতে চেয়েছিল। তারা প্রায় 1 দশক ধরে এই পরিকল্পনা করে আসছিল। রোলেক্স এবং ব্ল্যাকশেডো তাদের সিস্টেমের গভীরে প্রবেশ করে এবং প্যারালেলের প্রথম সাইবার আক্রমণ ঠেকাতে সক্ষম হয়। এদিন রোলেক্স এবং ব্ল্যাকশেডো একত্রে প্যারালেল গ্রুপের সাইবার ডেনের দিকে এগিয়ে যায়। তাদের লক্ষ্য ছিল ড্রাগনকে বন্দী করা এবং প্যারালেলের সকল কার্যক্রম ধ্বংস করা। রোলেক্সের সাইবার দল সিস্টেমে প্রবেশ করে প্যারালেলের সেন্ট্রাল ডেটাবেস চুরি করতে থাকে। সাব্বির এবং তার ব্ল্যাকশেডো সদস্যরা সরাসরি মাঠে গিয়ে ড্রাগনের অস্তিত্ব খুঁজে বের করে। চূড়ান্ত লড়াইয়ে সাব্বির একে একে তার পুরনো বন্ধু এবং শত্রুদের সামনে এসে দাঁড়ায়। ড্রাগন জানত তার এক সময়কার সঙ্গী সাব্বির এখন তার সবচেয়ে বড় শত্রু। বিজয় এবং সাইবার পৃথিবীতে নতুন যুগ প্যারালেল গ্রুপের পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ড্রাগন এবং তার সহকর্মীরা গ্রেফতার হয় এবং সাব্বির ও রোলেক্স তাদের শত্রুদের পরাজিত করে। এবার সাইবার দুনিয়া রোলেক্সের শক্তি আরও দৃঢ় হয়েছে। সাব্বির এবং তার অতীতের রহস্য উন্মোচন হয়ে গেছে। তারা জানে সাইবার যুদ্ধ শেষ হয়নি, আরও অনেক শত্রু অপেক্ষা করছে। তবে রোলেক্সের এবং ব্ল্যাকশেডো প্রস্তুত হয়েছে তাদের মোকাবেলা করার জন্য। তারা প্রস্তুত। রোলেক্সের সদস্যরা যখন তাদের নতুন শত্রুদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছিল, তখন সাব্বির তার অতীতের জীবনের এক বড় দায়িত্ব মাথায় নিয়ে রোলেক্সের ডেন থেকে বের হয়েছে। তিনি জানতেন এক বিশাল অস্ত্রের চালান এবং নারী ও মাদক পাচার দেশব্যাপী ধ্বংসকারী শক্তি হয়ে উঠবে যদি তা থামানো না হয়। সাব্বিরের উদ্দেশ্য ছিল ব্ল্যাক পান্ডা গ্যাংকে আটকানো, যারা এই ভয়ঙ্কর পাচার কার্যক্রম পরিচালনা করছিল। তবে সাব্বির জানত এই অভিযান সহজ হবে না। তার সাথে ছিল তার বিশ্বস্ত সহযোগী আবির, যাকে তিনি তার গ্যাং ব্ল্যাকশেডোর প্রধান সহযোগী হিসেবে বিশ্বাস করতেন। কিন্তু যা হয়নি তা ছিল এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। আবির, যার পেছনে একটা গোপন পরিকল্পনা ছিল, সাব্বিরকে পুরোপুরি ধোঁকা দেয়। ব্ল্যাক পান্ডার হাতে খুন হয়ে যায় সাব্বির। সাব্বিরের মৃত্যু এবং রোলেক্সের প্রতিক্রিয়া। যখন রোলেক্সের প্রধান সদস্যরা জানতে পারে সাব্বির নিজে গিয়ে ব্ল্যাক পান্ডা গ্যাংকে ঠেকাতে গিয়ে মৃত্যুর শিকার হয়েছে, তখন পুরো টিম শোকার্ত হয়ে পড়ে। নীলয় ও নয়ন মাটিতে হাঁটু গেড়ে কান্নায় ভেঙে পড়ে। আরিয়ান, যার মধ্যে এখন এক ধরনের প্রতিশোধের আগুন জ্বলে উঠেছিল, সাব্বিরের মৃতদেহের সামনে গিয়ে দাঁড়ায় এবং এক গভীর প্রতিজ্ঞা করে, তোমার আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না সাব্বির। আমি তোমার প্রতিশোধ নেব এবং কাউকে বাঁচতে দেব না। সাব্বিরের 3 বোনের আগমন। সাব্বিরের মৃত্যুর পর তার 3 বোন রোলেক্সের সাথী হয়ে তাদের প্রয়োজন যোগান দেয়। তারা ছিলেন শক্তিশালী, দক্ষ এবং নিঃসংকোচ। সাব্বিরের বোনদের মধ্যে ছিল রিয়া, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, যার হাতের কাজে কেউ সমান নয়। মিনা, শারীরিক প্রশিক্ষণ প্রাপ্ত একজন দক্ষ যোদ্ধা। সীমা, কৌশলী এবং মেধাবী, সব ধরনের গুপ্তচর কাজ পরিচালনা করতে পারদর্শী। এই 3 বোন সাব্বিরের মৃত্যুর পর রোলেক্স এবং ব্ল্যাকশেডোর সাথে একত্র হয়ে হান্টার নামে একটা নতুন গ্যাং প্রতিষ্ঠা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র প্রতিশোধ। পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ব্ল্যাক পান্ডা গ্যাংকে শেষ করে দিতে হবে। হান্টারের নতুন যুগ। হান্টারের প্রতিষ্ঠার পর থেকে তারা আর রোলেক্স বা ব্ল্যাকশেডোকে সাহায্য করতে থাকেনি। তারা এখন নিজেরাই একটা শক্তিশালী অপারেশন চালু করেছিল। তাদের সিস্টেম ছিল এতটাই নিখুঁত যে তারা প্রতিটি গোপন তথ্য খুব সহজে সংগ্রহ করত। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ব্ল্যাক পান্ডা গ্যাংকে একেবারে ধ্বংস করে ফেলা, যেন তাদের মতো শত্রু পৃথিবীতে আর না জন্মায়। আরিয়ান, নিলয়, নয়ন এবং সাব্বিরের 3 বোন, এই 5টা গুরুত্বপূর্ণ নাম একসাথে এক বিপজ্জনক খেলা শুরু করেছিল। তারা পুরোপুরি জানত ব্ল্যাক পান্ডা গ্যাংকে পরাস্ত করতে হলে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোকে একত্রিত করতে হবে। এই যুদ্ধে সাব্বিরের 3 বোনের সাথে রোলেক্সের 3 ভাইয়ের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। রিয়া এবং নিলয়ের মধ্যে এক গভীর বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রিয়া ছিল অত্যন্ত বুদ্ধিমতী, আর নিলয়ের সাহস ও সততা তাকে আকর্ষণ করেছিল। মিনা এবং নয়ন
একে অপরকে বেশ বুঝতে পেরে এক অদ্ভুত শক্তির উৎস হয়ে ওঠে। মিনা ছিল শারীরিকভাবে শক্তিশালী, আর নয়ন তার হৃদয়ের গভীরতা সহানুভূতির কারণে মিনাকে বিশেষ কিছুভাবেই অনুভব করত। সীমা এবং আরিয়ানের মধ্যে কিছুটা গোপন আকর্ষণ ছিল, তবে তারা কখনো নিজেদের অনুভূতি প্রকাশ করেনি, কারণ তাদের মনোযোগ ছিল পুরোপুরি তাদের লক্ষ্য পূরণে। এই সম্পর্কের মধ্যে ছিল এক অভ্যন্তরীণ যুদ্ধ, প্রতিশোধের খেলা এবং প্রেমের গল্প একে অপরকে পেছনে ফেলতে লাগলো। হান্টার গ্যাংয়ের সদস্যরা পরবর্তী বড় মিশনে নেমে পড়ে। তাদের লক্ষ্য ছিল ব্ল্যাক পান্ডা গ্যাংয়ের প্রধান আক্রমণকারী সেল ভেঙে দেওয়া। এই সমাবেশে তাদের অপেক্ষা করছিল বিপজ্জনক অস্ত্র এবং প্রচুর গুপ্তচর। নিলয়, নয়ন, আরিয়ান, রিয়া, মিনা এবং সীমা এরা সবাই পরিকল্পনা অনুযায়ী ব্ল্যাক পান্ডার অবস্থানে ঢুকে পড়ে। তাদের মিশন ছিল একেবারে সরাসরি এবং নির্দ্বিধায় ব্ল্যাক পান্ডা গ্যাংকে নিশ্চিহ্ন করে দেওয়া। এই অভিযান চলতে চলতে তাদের সামনে হাজির হয় এক নতুন ধরনের বিপদ। ব্ল্যাক পান্ডার শেষ গোপন আস্তানা। হান্টার গ্যাংয়ের সদস্যরা শীঘ্রই ব্ল্যাক পান্ডা গ্যাংয়ের শেষ গোপন আস্তানায় খোঁজ পেয়ে যায়। এই আস্তানা ছিল একটা সুগম পাহাড়ি অঞ্চলে, যেখানে তাদের চূড়ান্ত অস্ত্রের চালান এবং নারীদের পাচার করার প্ল্যান চালু ছিল। হান্টারের উদ্দেশ্য ছিল ব্ল্যাক পান্ডা গ্যাংকে সেখানে পুরোপুরি ধ্বংস করা এবং তাদের পরিকল্পনাগুলো ফাঁস করে দেওয়া। তবে সাব্বিরের 3 বোনের মধ্যে রিয়া এবং মিনা আরও কিছুটা নির্ভীক হয়ে উঠেছিল, কারণ তাদের মনে ভয় ছিল যে তাদের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের পথ এতটাই বিপজ্জনক যে তারা নিজেদের জীবন হারাতে পারে। এই কারণে তারা হান্টার গ্যাংকে আরও শক্তিশালী পরিকল্পনা তৈরির জন্য চাপ দিচ্ছিল। আরিয়ান জানত তাদের প্রতিশোধের পথ এখন কোনো রোমান্টিক কাহিনী নয়, বরং একটা যুদ্ধ। তাই সে সকলকে সতর্ক করে বলেছিল, আমার যদি এই যুদ্ধে জিততে চাই তবে আমাদের সব কিছু ভুলে যেতে হবে। প্রেম, বন্ধুত্ব কিছুই না, একমাত্র লক্ষ্য হতে হবে ব্ল্যাক পান্ডাকে শেষ করা। প্রথম হামলা এবং ব্ল্যাক পান্ডার ষড়যন্ত্র। হান্টারের সদস্যরা পরিকল্পনা অনুযায়ী ব্ল্যাক পান্ডা গ্যাংয়ের আস্তানে প্রবেশ করতে শুরু করে। তাদের কাছে ছিল অত্যাধুনিক প্রযুক্তি, যা তাদের একে একে গ্যাংয়ের কম্পিউটার সিস্টেমের দিকে পৌঁছাতে সাহায্য করছিল। কিন্তু তারা কিছুই জানতো না যে ব্ল্যাক পান্ডা গ্যাং তাদের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত ছিল। ব্ল্যাক পান্ডা গ্যাং এক সন্ত্রাসী সংগঠন, যা প্রতিটি শত্রুকে শেষ করার জন্য মারাত্মক কৌশল অবলম্বন করেছিল। তাদের কাছে ছিল অত্যন্ত শক্তিশালী সাইবার অস্ত্র, যা পুরো দেশের সিস্টেমে হামলা চালাতে সক্ষম ছিল। ব্ল্যাক পান্ডার এক নেতা ক্রাইস্টাল একটি অদৃশ্য শিকারী হিসেবে পরিচিত ছিল। সে ছিল সাইবার দুনিয়ায় এক নামকরা হ্যাকার, যার দক্ষতায় শত শত মানুষ চুপচাপ হারিয়ে যেত। ক্রাইস্টাল এবং তার সঙ্গীরা হান্টারের পরিকল্পনাকে নস্যাৎ করার জন্য তাদের ফাঁদে ফেলতে চেয়েছিল। হান্টার গ্যাংয়ের আক্রমণ শুরুর পর ব্ল্যাক পান্ডা গ্যাং জানত তাদের বিপদ আসন্ন। তবে ব্ল্যাক পান্ডা গ্যাং একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল, যা হান্টারদের কাছে ভীষণ কঠিন ছিল। এদিকে আরিয়ান, নিলয় এবং নয়ন একত্র হয়ে ব্ল্যাক পান্ডা গ্যাংয়ের নেতাদের অনুসরণ করতে শুরু করে, কিন্তু তাদের পথ ছিল মারাত্মক বিপদে পরিপূর্ণ। ব্ল্যাক পান্ডার জটিল ফাঁদ এবং সাইবার আক্রমণের ফলে তাদের উপর নানা বিপদ সৃষ্টি হতে থাকে। এ সময় রিয়া এবং মিনা তাদের বিশেষ কৌশল ব্যবহার করে গ্যাংয়ের সিস্টেম ভেঙে ফেলার চেষ্টা করে, আর সীমা গোপনে ব্ল্যাক পান্ডার আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিল। যুদ্ধের মাঝখানে ব্ল্যাক পান্ডা গ্যাং তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে শুরু করেছিল, একটা সাইবার ভাইরাস, যা গ্যাংয়ের সিস্টেম এবং দেশের নিরাপত্তা ব্যবস্থায় প্রবেশ করতে পারবে। তাদের লক্ষ্য ছিল হান্টার এবং রোলেক্সের সদস্যদের সিস্টেমকে সম্পূর্ণ ধ্বংস করা। তবে এই ভাইরাস প্রতিরোধ করতে হান্টার গ্যাং এগিয়ে আসে। রিয়া, মিনা এবং সীমা একযোগে গ্যাংয়ের সাইবার সিস্টেমে প্রবেশ করে তাদের পরিকল্পনা নস্যাৎ করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। একে একে হান্টারের সদস্যরা ব্ল্যাক পান্ডা গ্যাংয়ের সিস্টেমের কোরে প্রবেশ করে তাদের সকল পরিকল্পনা উন্মোচন করতে থাকে। যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে ব্ল্যাক পান্ডা গ্যাংয়ের নেতা ক্রাইস্টাল নিজে এসে দাঁড়ায়। সে জানত তার ভাগ্য আজ নির্ধারিত হতে যাচ্ছে। ক্রাইস্টাল আরিয়ান এবং তার দলের সম্মুখীন হয়, কিন্তু শেষ মুহূর্তে ব্ল্যাক পান্ডার শক্তি ফুরিয়ে যায়। আরিয়ান এবং তার দল একযোগে ক্রাইস্টালকে পরাস্ত করে, আর ব্ল্যাক পান্ডা গ্যাংয়ের সব সদস্যদের গ্রেফতার করে দেশপ্রেমিক আইনের হাতে তুলে দেয়। প্রতিশোধের পূর্ণতা এবং নতুন জীবনের সূচনা। সাবিরের 3 বোনের সঙ্গে হান্টারের এই যুদ্ধের পর প্রতিশোধের অগ্নিতে পুড়ে তারা এখন নতুন এক জীবনের সূচনা করে। রিয়া এবং নিলয় একে অপরকে জানাতে শুরু করে যে তারা একটি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে।
মিনা এবং নয়ন তাদের মধ্যে গভীর বন্ধন গড়ে তোলে। তবে তারা জানে যে তাদের এখন অন্য কোনো সম্পর্কের সময় নেই। সীমা এবং আরিয়ানের মধ্যে তীব্রতা ছিল, তবে তারা বুঝতে পারে তাদের প্রেমের গল্প এখনও শুরুই করেনি, তাদের লক্ষ্য এখনও পূর্ণ হয়নি। তবে হান্টারের সদস্যরা জানে এই বিজয় কেবল একটা শুরু ছিল। পৃথিবীর সাইবার অন্ধকারে তাদের সামনে এখনও অনেক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। অন্ধকার থেকে বের হয়ে নতুন সূচনা। ব্ল্যাক পান্ডা ধ্বংস হবার পর হান্টার গ্যাংয়ের সদস্যরা নিজেদের অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসে। তাদের 3 বছরের লম্বা সংগ্রামের শেষে নিলয়, আরিয়ান, নয়ন এবং সাব্বিরের 3 বোন, যারা তাদের সব বিপদের সঙ্গী হয়েছিল, শুরু করে নতুন জীবন। দেশের মাটিতে শান্তি ফিরে আসলেও অন্ধকারের ছায়া তাদের পিছু ছাড়েনি। ব্ল্যাক পান্ডা গ্যাংয়ের নেতৃত্বে যে পরাধীনতা সৃষ্টি হয়েছিল তা নতুন করে ফিরে আসে। ব্ল্যাক পান্ডা গ্যাংয়ের লিডার মৃত্যুর পর তার ছেলে রকস্টার এক নতুন অন্ধকার জগতের জন্ম দেয়। তার পরিকল্পনা ছিল পুরো দেশকে আতঙ্কের মধ্যে রেখে গোপন এবং নৃশংস অপারেশন পরিচালনা করা। দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে তার আতঙ্কের রাজত্ব। পুলিশ, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিচ্ছু করতে পারছিল না। সরকারও একেবারে নাজেহাল হয়ে পড়ে এবং জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এই পরিস্থিতিতে দেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আকাশ নতুন আশার আলো হয়ে ওঠে। জেনারেল আকাশ বুঝতে পারলেন যদি রকস্টারকে থামানো না যায় তবে দেশের ভবিষ্যৎ বিপদে পড়বে। তাই তিনি হান্টার গ্যাংয়ের খোঁজ শুরু করেন, যাদের সম্পর্কে তিনি পূর্বে জানতেন। আকাশ জানতেন শুধুমাত্র হান্টার গ্যাংই পারে বিপদ থেকে দেশকে মুক্ত করতে। তিনি দীর্ঘ সময় ধরে হান্টার গ্যাংয়ের সদস্যদের খুঁজতে থাকেন। একদিন একটা গোপন মিশনে তিনি তাদের সন্ধান পান এবং সরাসরি হান্টার গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু এবার তাদের নতুন পরিচয় হবে হান্টার ফোর্স, একটা সরকারি সিক্রেট ফোর্স যা আর্মি জেনারেল দ্বারা পরিচালিত হবে। এটা শুধুমাত্র দেশের জন্য কাজ করবে এবং তাদের উদ্দেশ্য হবে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা। প্রথমে নয়ন এবং আরিয়ান হান্টার ফোর্সে যোগ দিতে রাজি হয়নি। তারা জানতো তাদের জীবনে সবসময় বিপদ আসবে, তবে তারা শান্তি চেয়েছিল। তবে নিলয় দেশপ্রেমের কথা ভেবে তাদের বোঝান এবং সকলের সম্মতিতে তারা আকাশের প্রস্তাব মেনে নেয়। এরপর জেনারেল আকাশ তাদেরকে অত্যাধুনিক অস্ত্র, কম্পিউটার, গাড়ি এবং মিশনের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম দিয়ে সাহায্য করেন। হান্টার গ্যাংয়ের পুরনো সিক্রেট আস্তানা নতুন করে সাজানো হয় এবং সেখানে তারা শুরু করে তাদের নতুন কাজ। হান্টার ফোর্স তৈরি হয়, যার প্রধান ছিলেন নিলয়, তার অধীনে নয়ন, তারপর আকাশ। অন্যান্য সদস্যরা তাদের সোলজার হিসেবে কাজ শুরু করেন এবং সাইবার অপারেশনের জন্য সাব্বিরের 3 বোন সহ মোট 10 জন যোগ দেন। মিশন হেক্সা, রকস্টারের বিরুদ্ধে যুদ্ধ। হান্টার ফোর্সের প্রথম মিশন ছিল মিশন হেক্সা। রকস্টারের বিপক্ষে দেশ রক্ষায় তারা এক বিশাল যুদ্ধ শুরু করে। এই মিশন ছিল দেশের নিরাপত্তা রক্ষার জন্য এবং ফোর্সের সদস্যরা জানতো তারা যদি সফল না হয় তাহলে পুরো দেশের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। মিশন হেক্সার প্রথম পদক্ষেপ ছিল রকস্টারের সাইবার সিস্টেমের মধ্যে ঢুকিয়ে তার সমস্ত পরিকল্পনা একে একে ভেস্তে দেওয়া। তবে রকস্টারের ছিল অত্যন্ত শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা। তার সাইবার আক্রমণ এবং শারীরিক শক্তির সমন্বয়ে হান্টার ফোর্সের জন্য তা ছিল এক ভয়াবহ চ্যালেঞ্জ। যতই সময় গড়াতে লাগলো ততই হান্টার ফোর্স জানলো তাদের মধ্যে আরেকটা কঠিন লড়াই অপেক্ষা করছে। একটা যুদ্ধ শুধু শত্রুদের বিরুদ্ধে নয়, নিজেদের ব্যক্তিগত অনুভূতির বিরুদ্ধেও। প্রেমের খেলা, 3 ভাইয়ের ও 3 বোনের সম্পর্ক। মিশন হেক্সার মাঝে সাব্বিরের 3 বোনের সাথে নিলয়, আরিয়ান এবং নয়নের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু করলো। তাদের মধ্যে এক অদৃশ্য টান ছিল যা দিনের পর দিন বেড়ে চলছিল। রিয়া এবং নিলয়ের মধ্যে প্রথমে বন্ধুত্ব গড়ে ওঠে, তবে যুদ্ধের কঠিন মুহূর্তগুলোতে তাদের মধ্যে এক অজানা অনুভূতি তৈরি হতে থাকে। নিলয় বুঝতে পারে তার হৃদয়ে রিয়ার জন্য বিশেষ কিছু রয়েছে। মিনা এবং নয়নের মাঝে এক প্রগাঢ় বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নয়ন মিনার সাহস এবং শক্তির প্রতি আকৃষ্ট হয়, যা তাকে প্রতিদিন নতুন করে উদ্বুদ্ধ করত। সীমা এবং আরিয়ান এর মধ্যে সম্পর্কে টানও ছিল। সীমা জানতো আরিয়ানের প্রতি তার অনুভূতি গভীর। আরিয়ানও চুপিসারে অনুভব করত সীমার সাথে তার সম্পর্ক একটা নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে তাদের প্রেমের মধ্যে ছিল এক কঠিন বাধা, অফিসিয়াল কাজ এবং দেশ রক্ষার যুদ্ধ। তারা জানতো এখন তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দেশকে রক্ষা করা, কিন্তু যুদ্ধের মাঝে তাদের সম্পর্কগুলো একটা নতুন গভীরতায় পৌঁছায়। বিকেলে সূর্যাস্ত, গোল্ড মেডেল এবং নতুন দায়িত্ব। বিশাল রক্তাক্ত যুদ্ধের পর হান্টার ফোর্স সফলভাবে রকস্টার এবং তার গ্যাংকে পরাস্ত করে এবং দেশের নিরাপত্তা রক্ষা করতে সক্ষম হয়। এই অসাধারণ সাফল্যের জন্য তারা সরকারের পক্ষ থেকে গোল্ড মেডেল প্রাপ্ত হয়। কিন্তু তাদের কাজ এখানেই শেষ হয়নি। তারা জানতো দেশের নিরাপত্তার জন্য আরও অনেক কাজ বাকি ছিল।
হান্টার ফোর্স এখন আর শুধু একটা সাইবার গ্যাং নয়, এটা দেশের জন্য একটা শক্তিশালী সিক্রেট ফোর্স যারা দেশের জন্য কাজ করছে এবং শান্তির পক্ষে দাঁড়িয়ে আছে। নিলয় ও রিয়া, প্রেমের প্রথম আলোকরেখা। হান্টার ফোর্সের প্রধান নিলয় সবসময় দায়িত্বশীল ছিল। তার জীবন ছিল যুদ্ধ ও দেশের নিরাপত্তা রক্ষা নিয়ে। কিন্তু রিয়ার সাথে প্রথম সাক্ষাতের পর তার মনে নতুন এক অনুভূতি জন্ম নিল। রিয়া সাব্বিরের বড় বোন, এক সাহসী এবং দৃঢ় চরিত্রের নারী। প্রথম দিকে রিয়া ও নিলয়ের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। তারা একে অপরের সাথে মিশনে কাজ করত, একে অপরকে সাহস জোগাত। নিলয় যখন রিয়ার চোখের মধ্যে গভীর অনুভূতি দেখেছিল, তখন সে বুঝতে পারে সে রিয়ার প্রতি এক অজানা টান অনুভব করছে। রিয়া কখনোই তার অনুভূতিগুলো প্রকাশ করত না, তবে সে বুঝতে পারছিল নিলয়ের মধ্যে এমন কিছু ছিল যা তার স্বপ্নের পুরুষের মতো। একদিন মিশন শেষে তারা একসাথে বসেছিল। সূর্যাস্তের আলো তাদের চারপাশে পড়ে এবং নিলয় কথা বলেছিল। রিয়া, তুমি জানো, তোমার সাহস তোমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি কখনো জানতাম না একজন মানুষের মধ্যে এত শক্তি থাকতে পারে। রিয়া তখন ধীরে ধীরে নিলয়ের দিকে তাকিয়ে বলেছিল, আমি জানতাম না তুমি কখনো এটা বলবে, কিন্তু জানো, আমি তোমার মধ্যে এক অদ্ভুত বিশ্বাস অনুভব করি। এই কথাগুলো পর থেকে তাদের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা হয়। তারা একে অপরকে বুঝতে শুরু করে, একে অপরের পাশে দাঁড়ায়। নিলয় বুঝতে পারে যুদ্ধের মাঝে যখন একমাত্র সঙ্গী থাকে, সে সঙ্গী সত্যিকারের প্রেম হতে পারে। নয়ন ও মিনা, ভালোবাসার নতুন যাত্রা। নয়ন ও মিনা এর সম্পর্কের শুরু ছিল একেবারে বন্ধুত্বপূর্ণ। মিনা ছিল সাব্বিরের দ্বিতীয় বোন, এক অত্যন্ত শক্তিশালী, সাহসী এবং আত্মবিশ্বাসী নারী। প্রথমে তারা একে অপরকে শুধুমাত্র বন্ধু হিসেবে দেখত। তবে মিশনের মাঝে একদিন মিনা যখন নিলয়ের সাথে কথা বলছিল, নয়ন মিনার দিকে তাকিয়ে কিছু অদ্ভুত অনুভব করতে শুরু করে। মিনা সবসময় বলতো, এইটাই তোমার সময় নয়ন, নিজের শক্তি জানো, কিন্তু কখনো অন্যদের প্রতি খোলামেলা থেকো না। একদিন নয়ন মিশন শেষে মিনাকে বলছিল, তোমার সাহস ও শক্তি আমার অনুপ্রেরণা। তোমার পাশে দাঁড়িয়ে থাকতে পারলে আমি নিজেকে আরো শক্তিশালী মনে করি। মিনা অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, তুমি কি এটা সত্যি বলছো? নয়ন হাসি দিয়ে বলেছিল, হ্যাঁ, তুমি যখন পাশে থাকো আমি মনে করি আমি পৃথিবী জয় করতে পারবো। এখান থেকে তাদের মধ্যে গভীর সম্পর্কের শুরু হয়। তাদের প্রেম ছিল নির্ভীক। যে কোনো পরিস্থিতিতে তারা একে অপরের পাশে দাঁড়াতো। যুদ্ধের মঞ্চে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়ে ওঠে। তবে তাদের প্রেম শুধুমাত্র যুদ্ধের মধ্যেই ছিল না, সেটা ছিল জীবনের এক নতুন দিক, যেখানে তারা একে অপরকে সঙ্গী হিসেবে পাশে পেয়েছিল। আরিয়ান ও সীমা, স্নেহের প্রথম ছোঁয়া। আরিয়ান এবং সীমার সম্পর্ক ছিল একদম আলাদা ধরনের। সীমা সাব্বিরের ছোট বোন, একদম সহজ সরল এবং মায়াময়ী ছিল। আরিয়ান ছিল এক কঠিন চরিত্র, কিন্তু সীমার উপস্থিতি তাকে কিছুটা নরম করে তুলেছিল। প্রথমে আরিয়ান সীমার সঙ্গে শুধুমাত্র সাধারণ কথা বলতো, তবে সীমার চোখের দিকে তাকানোর পর সে বুঝতে পারল তার মধ্যে এক বিশেষ কিছু আছে যা তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। একদিন আরিয়ান সীমাকে বলেছিল, তুমি জানো, কখনো কখনো এক মুহূর্তের জন্য থেমে গিয়ে নিজের অনুভূতিগুলো বুঝতে হয়। আর সীমা, তোমার প্রতি আমার যে অনুভূতি তা আমি খুঁজে পাচ্ছি না। সীমা হেসে বলেছিল, তুমি কি ভাবো আমি বুঝি না? আরিয়ান অবাক হয়ে বলেছিল, তুমি জানো, আমি কখনো কারোর সামনে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারি না, কিন্তু তোমার সঙ্গে আমি কিছুটা অন্যরকম অনুভব করি। সীমা কিছুটা থেমে গিয়ে বলেছিল, তাহলেই তুমি জানো আরিয়ান, আমারও তোমার কাছে এক বিশেষ অনুভূতি রয়েছে। এখান থেকে শুরু হয় তাদের মধ্যে এক নতুন প্রেমের সূচনা। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করে এবং একে অপরের জন্য নিরাপত্তা হয়ে ওঠে। তাদের প্রেম ছিল খুবই পবিত্র, একদম নির্ভরযোগ্য, একসাথে চলা নতুন সম্পর্কের জোর। এভাবে 3 ভাই এবং তাদের 3 বোন একে অপরের সাথে প্রেমের সম্পর্কে বেড়ে ওঠে। তবে তাদের প্রেম শুধুমাত্র নিজেদের জন্য ছিল না, তা ছিল দেশ ও জনগণের জন্য। যুদ্ধের মাঝে তাদের এই সম্পর্কগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরি হয়। যুদ্ধের মাঝে সম্পর্কগুলো তাদের শক্তি দিত। একে অপরের প্রতি প্রেম, শ্রদ্ধা এবং একযোগিতার মাধ্যমে তারা সব কিছু জয় করতে শিখে। তবে সম্পর্কের মধ্যে ছিল কঠিন বাস্তবতা। তাদের জন্য প্রেম ছিল শুধুমাত্র একে অপরকে নয়, বরং দেশের জন্য কাজ করার আরেকটি শক্তি। নিলয় ও রিয়া, প্রেমের পরিপূর্ণতা। হান্টার ফোর্সের প্রধান নিলয় এবং রিয়া এর প্রেম এক পর্যায়ে পৌঁছায়, যেখানে তাদের সম্পর্ক শুধু সঙ্গী বা বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গিয়েছিল।
যুদ্ধের মাঝে একে অপরকে সহায়তা করে তারা যতটা কাছাকাছি এসেছিল ততটাই তারা নিজেদের অনুভূতিগুলো বুঝতে পেরেছিল। একদিন যখন তারা একটা গুরুত্বপূর্ণ মিশন শেষ করে তাদের সিক্রেট আস্তানায় ফিরে এসেছিল, নিলয় রিয়ার কাছে গিয়ে তার হৃদয়ের কথা বলেছিল। রিয়া, তুমি জানো আমি শুধু তোমার পাশে থাকতে চাই। এই পৃথিবী জয়ের জন্য তোমার মতন কাউকে চাই না। আমি চাই তুমি আমার জীবনের অংশ হয়ে থাকো আজীবন। নিলয় বলেছিল, তার চোখে গভীর অনুভূতি ছিল। রিয়া একটু থেমে গিয়ে নিলয়ের দিকে তাকিয়ে উত্তর দিয়েছিল, আমি জানতাম আমার মনে তোমার জন্য একটা জায়গা ছিল। তুমি ছাড়া আমি কিছুই হতে পারতাম না। হ্যাঁ, আমি তোমার সঙ্গী হতে চাই। তারপর কয়েক মাসের মধ্যে নিলয় এবং রিয়া এক সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করে। তাদের বিয়েতে ছিল অন্ধকার জগতের শেষ আর তাদের নতুন জীবনের সূচনা। দুই পরিবারের সম্মতি ও আনন্দে নিলয় ও রিয়া একে অপরের কাছে চিরকাল থাকার প্রতিজ্ঞা করেন। নয়ন ও মিনা, প্রেমের অঙ্গীকার। নয়ন এবং মিনা এর সম্পর্কও গড়ে ওঠে ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে বহু যুদ্ধ ও সংকট পার করেছিল। তাদের সম্পর্ক শক্তিশালী ছিল। কিন্তু একদিন মিশন শেষে নয়ন মিনার হাত ধরে বলেছিল, মিনা, আমি জানি তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তোমার পাশে আমি সব কিছু জয় করতে পারবো। তুমি আমার জীবনসঙ্গী হতে চাও? মিনা কিছুক্ষণ চুপ করে থেকে তার চোখের কোণে এক ঝলক আবেগ অনুভব করে। হ্যাঁ নয়ন, আমি চাই আমার পুরো জীবন তোমার সঙ্গে কাটাতে। এভাবে নয়ন আর মিনা এক প্রাইভেট সেরেমনির মাধ্যমে নিজেদের জীবন একে অপরকে উৎসর্গ করে বিয়ে করেন। তাদের বিয়েতে ছিল ভালোবাসা, সাহস এবং ভবিষ্যতের প্রতি এক শক্তিশালী আস্থা। তারা একে অপরের সাথে পাশে থাকাকালীন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত ছিল। আরিয়ান ও সীমা, এক হৃদয়ের মিলন। আরিয়ান এবং সীমার সম্পর্ক ছিল একটা শান্তিপূর্ণ এবং গভীর ভালোবাসার প্রতীক। যুদ্ধের অন্ধকারে সীমার উপস্থিতি ছিল আরিয়ানের জন্য এক অবলম্বন। সীমা জানত তার জীবন আরিয়ানের সঙ্গে সম্পূর্ণ হবে। একদিন মিশনের শেষে সীমা আরিয়ানকে বলেছিল, তুমি জানো আমি সবসময় তোমার পাশেই থাকতে চাই। আমার জীবনের সব কিছু তোমার সঙ্গেই বাঁধা। আরিয়ান তার চোখের দিকে তাকিয়ে হেসে বলেছিল, তুমি ছাড়া কিছুই আমার কাছে মূল্যবান নয় সীমা। তুমি আমার জীবনের অমূল্য রত্ন। অল্প কিছুদিন পর আরিয়ান এবং সীমা তাদের সম্পর্ককে পরিপূর্ণ করে তুলতে এবং এক চমৎকার বিয়ের আয়োজন করে। তারা একে অপরকে চিরকাল ভালোবাসার অঙ্গীকার করে এবং নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করে। একসাথে এক নতুন জীবনের সূচনা। এভাবেই 3 ভাই ও 3 বোনের সম্পর্ক পরিপূর্ণ হয়ে উঠল। তাদের জীবনের যুদ্ধ ছিল, তবে প্রেম তাদের শক্তি ও অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। একে অপরকে ভালোবাসার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের অন্ধকারকে জয় করতে সক্ষম হয়েছিল। তাদের বিয়ের পর তারা একসাথে নতুন জীবন শুরু করল। যুদ্ধের অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে তাদের নতুন পরিবার এবং জীবনের প্রতি পুরোপুরি নিবেদিত হল। হান্টার ফোর্স এবং তাদের সমর্থকদের সাহায্যে তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানুষকে রক্ষা করতে কাজ করে যাচ্ছিল। হান্টার ফোর্সের সদস্যরা এক বড় সাফল্য লাভের পর কিছু সময় বিশ্রাম নিতে বসেছিল। তারা বিশ্বব্যাপী বিপদ থেকে দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছিল। এই সময় তারা কিছুটা শিথিল হয়েছিল। কিছু হাস্যকর ঘটনা ঘটছিল। একের পর এক কমান্ডাররা যখন মজা করছিলেন, নিলয় হঠাৎ বলে ওঠে, তোমরা সবাই জানো আমি আর তোমরা একসাথে কাজ করলে পাঙ্কু গ্যাংকে টুকরো টুকরো করে ফেলবো। নিলয় হাসতে হাসতে বলে, তুমি তো জানো নিলয়, আমরা তো ট্যাঙ্কও তুমি চালাবে। পাঙ্কু তো তেমন শক্তি না। হ্যাঁ ঠিক। আরিয়ান বলে, কিন্তু মনে রেখো, প্যাংকু গ্যাং শুধু বাহ্যিক শক্তি দিয়ে নয়, তারা খুবই চতুর। শুধু বাহাদুরি দিয়ে এদের হারানো যাবে না। মিনা তখন কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে বলল, আমি তোমাদের সিস্টেমে ঢুকেছি, তবে কিছুটা রিস্ক। মনে হয় তারা আমাদের সম্পর্কে জানে। তাহলে কি? সীমা বলল, আমরা কি সোজা চলে যাব তাদের অর্ডার নিতে? সবাই হেসে উঠল। রিয়া তখন মিষ্টি করে হেসে বলল, যতই কমেডি করো, এই মুহূর্তে সব কিছু সিরিয়াস হওয়া উচিত। আমরা যদি তাদের সিস্টেমে ঢুকতে না পারি, তবে তারা আমাদের নিয়ে যা ইচ্ছে করতে পারে। মিনার হাতে কিবোর্ড দ্রুত আঙ্গুল চলে যাচ্ছে। 1 মিনিট, সে বলে, পাঙ্কুর সার্ভারে ঢুকতে পারলে আমরা তাদের সব প্ল্যান জানতে পারবো।
এত বড় শত্রুর বিপক্ষে দাঁড়ানো হাস্যরস এবং শক্তির মিশ্রণ ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। তারা জানত সামনে অনেক কঠিন কাজ অপেক্ষা করছে। নতুন দুনিয়ার বিপদ। সেই রাতে হান্টার ফোর্সের সেরা সদস্যরা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছিল। তারা নিজেদের শত্রু পাংখু গ্যাং এর কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করছিল। গ্যাংটা একটা সাইবার সংস্থা হিসেবে পরিচিত, যা সারা পৃথিবী জুড়ে অবৈধ মাদক, অস্ত্র পাচার ও গুপ্তচর বৃত্তি চালাত। নিলয় বলল, আমরা জানি যে পাঙ্কো গ্যাং আমাদের গোপন তথ্য সংগ্রহ করছে। এখন তাদের এই কর্মকাণ্ডগুলোকে ধ্বংস করার সবচেয়ে বড় উদ্দেশ্য। নয়ন এক প্যাকেট স্ন্যাক্স হাতে নিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা, পাঙ্কু গ্যাং এমনকি স্ন্যাক্সও বিক্রি করে না তো? সবাই হাসল। মিনা ধীরে ধীরে বলল, আমরা কি সত্যি আক্রমণ করব নাকি প্রথমে তাদের সিস্টেম হ্যাক করব? দ্বিতীয়টা বোধহয় সবচেয়ে ভালো। সীমা বলল, পাঙ্খুর পুরো গঠনটাই সাইবার বেসড। একে প্রথমেই ভাঙতে না পারলে দেহে আঘাত করা খুব কঠিন হবে। আরিয়ান বলল, কিন্তু তুমি জানো সীমা, কিছু যুদ্ধ হাতে অস্ত্র ছাড়া যায় না। সীমা হেসে বলল, তোমরা যদি অস্ত্র হাতে নিতে চাও তবে কিছুটা প্রস্তুতি নিতে হবে। শত্রুর বিরুদ্ধে আমাদের নাইট প্লেট অ্যাকশন প্রস্তুত করা উচিত। এভাবে হাস্যরসের মাঝে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো। যুদ্ধে প্রবেশ। হান্টার ফোর্সের সদস্যরা যুদ্ধে নামার জন্য প্রস্তুত ছিল। তবে যে কোনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার আগে তাদের নিজেদের প্রস্তুতি নিতে হতো। যদিও তাদের সেন্স অফ হিউমার ছিল, তারা জানতো যে এই যুদ্ধের জন্য জীবন এবং মৃত্যু দুটোই হতে পারে। নয়ন মজার স্বরে বলল, আজ রাতে পাঙ্কুর হেডকোয়ার্টারে হামলা হবে। চা পান করতে হলে সবার আগে কাজটা শেষ করতে হবে। মিনা বলল, তোমরা তো বুঝতেই পারছো আমি চা ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আরিয়ান মজা করে বলল, আচ্ছা, তোমরা সবাই চা খেতে চাইলে তবে আগে আমাদের কাজ শেষ করতে হবে। পাঙ্খু কুকুরগুলোর দমন করতে হবে। রিয়া তখন বলে, ঠিক, কিন্তু আসল কথা হলো এখনও তারা জানে না যে আমরা কোথায় আছি। আর যদি তারা জানতো, আমাদের সামনে দাঁড়ানোর শক্তি থাকতো না। এভাবে হাসি ঠাট্টার মধ্যেই তারা পরবর্তী অভিযানে প্রস্তুত হয়ে গেল। অধ্যায় 4, অন্ধকার জগতে প্রবেশ। অভিযানের দিন এসে গেল। পুরো হান্টার ফোর্স তাদের প্রস্তুতি নিয়ে তৈরি ছিল। তাদের লক্ষ্য ছিল পাংখু গ্যাংয়ের মূল সদর দপ্তর। তবে সেখানে প্রবেশ করা কোনো সহজ কাজ ছিল না। পাংখুর সদর দপ্তর ছিল এমনভাবে সুরক্ষিত যেন সেখানে পা দেওয়া মানে নিশ্চিত মৃত্যু। নয়ন তাদের গোপন আস্তানায় বসে একটা স্ন্যাক্স চিবোতে বলল, আচ্ছা, এত নিরাপত্তা তারা কেন রেখেছে? তারা কি আমাদের মতো সুপারস্টারদের ভয় পায়? নিলয় হেসে বলল, আমার মনে হয় তারা তোমার স্ন্যাক্সের আওয়াজ শুনেই পালাবে। আরিয়ান হাতের অস্ত্র ঠিক করতে করতে বলল, তোমরা মজা করো যত খুশি, কিন্তু মনে রেখো এই মিশন আমাদের জীবনের সবচেয়ে কঠিন মিশন হতে যাচ্ছে। পাঙ্খু গ্যাংয়ের প্রযুক্তিগত ক্ষমতা আমাদের কল্পনার চেয়েও বড়। মিনা তখন তার কম্পিউটারের স্ক্রিনে কাজ করতে করতে বলল, তাদের সিস্টেমের সিকিউরিটি এত শক্তিশালী যে এতে ঢুকতে গেলে আমাদের পৃথিবীর সেরা হ্যাকার হতে হবে। রিয়া হাসতে হাসতে বলল, তুমি তো পৃথিবীর সেরা হ্যাকার, তাহলে সমস্যা কোথায়? ঠিক। মিনা আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমার 1 ঘন্টার বেশি লাগবে না, কিন্তু সেই 1 ঘন্টার সময় আমাদের হাতে রাখতে হবে। অধ্যায় 5, অভিযান শুরু। মধ্যরাতে তারা পাংখু গ্যাংয়ের সদর দপ্তরের কাছাকাছি পৌঁছায়। জায়গাটা ছিল অন্ধকারে ঢাকা। চারপাশে শুধুই সশস্ত্র প্রহরী আর আধুনিক নজরদারি ড্রোন। নিলয় তাদের গোপন যোগাযোগের মাধ্যমে বলল, সবাই প্রস্তুত? এবার থেকে প্রতিটা পদক্ষেপ সাবধানে নিতে হবে। নয়ন মৃদু স্বরে বলল, নিলয়, তুমি সব সময় এত সিরিয়াস কেন? একটু মজা করো। নিলয় বিরক্ত হয়ে বলল, তোমার মজার সময় এটা নয় নয়ন। আমরা শত্রুর দেরায় ঢুকছি, ভুল হলে কারো ফিরে আসার সুযোগ থাকবে না। মিনা তখন তার ল্যাপটপ দিয়ে নজরদারি সিস্টেম বন্ধ করার চেষ্টা করছিল। তোমরা ঢুকে যাও, সে বলল, আমি মাত্র কয়েক মিনিটে ড্রোন সিস্টেম অচল করতে পারবো। তারা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করল, কিন্তু হঠাৎ করেই একটা প্রহরী তাদের দেখে ফেলে। নয়ন তৎক্ষণাৎ তার অস্ত্র দিয়ে প্রহরীকে নিরস্ত্র করে। তুমি সবসময় এত খারাপ সময় এসে পড়ো? নয়ন মজা করে বলল। নিলয় বলল, চুপ থাকো, এখনো অনেক কাজ বাকি। অধ্যায় 6, পাংখু গ্যাংয়ের মুখোমুখি। তারা পাংখু গ্যাংয়ের সদর দপ্তরের কেন্দ্রে পৌঁছে গেল। সেখানে ছিল একটা বিশাল ঘর, যেখানে গ্যাংয়ের নেতা পাংখু এবং তার সহযোগীরা একটা মিটিং করছিল। আরিয়ান চুপচাপ তার দলের দিকে তাকিয়ে বলল,
সবাই প্রস্তুত? একবার শুরু করলে পিছু হটার সুযোগ নেই। সীমা হেসে বলল। আমরা কি কখনো পিছু হটি? তারা একসঙ্গে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। পাঙ্কু চমকে উঠে বলল, তোমরা কিভাবে এখানে এলে? নিলয় ঠান্ডা গলায় বলল। তোমার দিন শেষ পাঙ্কু। যুদ্ধ শুরু হলো। চারপাশে গুলির শব্দ আর বিস্ফোরণ। হান্টার ফোর্স তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে পাঙ্খু গ্যাংয়ের সদস্যদের একে একে পরাজিত করতে থাকে। পাঙ্খু পালানোর চেষ্টা করছিল, কিন্তু নয়ন তাকে থামিয়ে বলল, তোমার পালানোর দিন শেষ বন্ধু, এখন বিচার হবে। অধ্যায় 7, বিজয়ের গল্প। পাঙ্খু গ্যাং ধ্বংস হয়ে গেল। তাদের মাদক এবং অস্ত্র পাচারের পুরো নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হলো। যুদ্ধ শেষে হান্টার ফোর্স একসঙ্গে বসে বিশ্রাম নিচ্ছিল। নয়ন মজা করে বলল, আমার মনে হয় আমি আজ পৃথিবীকে আরেকবার বাঁচালাম। নিলয় হেসে বলল, তুমি যদি চুপ করে থাকতে পারো তবে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ বলতে রাজি। সবাই হেসে উঠল। হান্টার ফোর্স তাদের নতুন সিক্রেট বেসে বসে আরাম করছিল। কয়েক মাস কোনো বড় মিশন না থাকায় তারা কেউ ভিডিও গেম খেলছিল, কেউ গল্প করছিল। নয়ন স্ন্যাক্সের বড় প্যাকেট নিয়ে টিভির সামনে বসে সিনেমা দেখতে শুরু করেছিল। আর নিলয় সবসময় সিরিয়াস, সে কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। রিয়া ফোনটা তুলল। ওপাশ থেকে এক গম্ভীর কণ্ঠ শোনা গেল। এটি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলছি। আমাদের প্রধানমন্ত্রীর বিমান হাইজ্যাক করা হয়েছে। আমরা আপনাদের সাহায্য চাই। রিয়া গম্ভীরভাবে বলল, আমরা তো এখন ছুটিতে, আর প্রধানমন্ত্রীর বিমান কিভাবে হাইজ্যাক হলো সেটা আমাদের দোষ না। ওপাশ থেকে উত্তর এলো, এটা ছুটি কামনার সময় নয়, দেশের প্রধানমন্ত্রীর জীবনের কথা ভাবুন। রিয়া ফোন রেখে চিৎকার করে সবাইকে জানালো, বড় বিপদ, আমাদের প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে। নয়ন মুচকি হেসে বলল, ওহ, বড় মিশন মানে বড় অ্যাডভেঞ্চার। তবে আমি না খেয়ে কোথাও যাব না। সীমা বলল, তুমি কি কখনো সিরিয়াস হতে পারো নয়ন? বিমান হাইজ্যাক হয়েছে আর তুমি খাবারের কথা ভাবছো? না। নয়ন উত্তর দিল, আমি ভাবছি প্রধানমন্ত্রীর জন্য কিছু খাবার নিয়ে যাব কিনা। সবার ব্যস্ততা শুরু হলো। মিনার দায়িত্ব ছিল হাইজ্যাক করা বিমানের লোকেশন ট্র্যাক করা। রিয়া একটা মানচিত্র খুলে তার দিক নির্দেশনা দিচ্ছিল। নিলয় পরিকল্পনা করছিল, আমরা প্রথমে বিমানটা কোথায় আছে তা নিশ্চিত করব। তারপর আমরা 3 ভাগে বিভক্ত হয়ে কাজ করব। নয়ন, তুমি পাইলটের ককপিটে যাবে। সীমা, তুমি যাত্রীদের নিরাপদে রাখবে। আর আমি প্রধানমন্ত্রীর কাছে যাব। নয়ন হেসে বলল, তাহলে আমি পাইলটের পাশে বসে প্লেনে ছাগাতে পারি, তাই না? না। নিলয় গম্ভীরভাবে বলল, তুমি পাইলটের সাহায্য নেবে না, বরং আমাদের হাইজ্যাকারদের ঠেকাতে হবে। মিনা কম্পিউটারের দিকে তাকিয়ে বলল, আমি বিমানের নিরাপত্তা সিস্টেম হ্যাক করার চেষ্টা করছি, কিন্তু তারা বেশি ভালো সিকিউরিটি ব্যবহার করেছে। সীমা বলল, তাহলে কি আমাদের প্ল্যান বাতিল করতে হবে? না। আরিয়ান বলল, আমরা হান্টার ফোর্স, আমরা কখনো পিছু হাঁটবো না। হান্টার ফোর্স তাদের বিশেষ জেট নিয়ে হাইজ্যাক করা বিমানের দিকে রওনা দিল। জেটের ভেতরে সবার প্রস্তুতি চূড়ান্ত। নয়ন তখন হালকা মুডে, আমরা যদি প্রধানমন্ত্রীর বিমান উদ্ধার করতে পারি তবে কি তিনি আমাদের একটা ফ্রি ট্যুর স্পন্সর করবেন? নয়ন, চুপ করো। নিলয় বলল, এটা কোনো মজার ব্যাপার নয়। তারা হাইজ্যাক করা বিমানের কাছে পৌঁছালো। হান্টার ফোর্স গোপনে বিমানে ঢুকে পড়ে। মজার ব্যাপার হলো, নয়ন বিমানে ঢুকে স্ন্যাক্সের ট্রলি দেখে তার কাছে চলে যায়। সীমা তাকে টেনে নিয়ে বলল, এখন স্ন্যাক্সের সময় নয়। হাইজ্যাকারদের দলটা ছিল বেশ সশস্ত্র। তারা প্রধানমন্ত্রীর কেবিনের সামনে পাহারা দিচ্ছিল। নিলয় সবার দিকে ইশারা করে বলল, সবাই চুপচাপ থাকো, কোনো শব্দ যেন না হয়। তবে নয়ন, যিনি নিজের রসিকতার জন্য বিখ্যাত, গোপনে এক হাইজ্যাকারকে বলল, ভাই, একটু পানি খাওয়াবেন? হাইজ্যাকার চমকে উঠে বলতে লাগলো, পানি? তুমি এখানে কিভাবে এলে? নয়ন মুচকে হেসে বলল, আমরা সব জায়গায় ঢুকে পড়তে পারি। তুমি কি জানো না আমরা হান্টার ফোর্স? ততক্ষণে সীমা নিলয় হাইজ্যাকারদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের জিম্মি করে ফেলেছিল। মজার মুহূর্তগুলোর মধ্য দিয়ে হান্টার ফোর্স একে একে সব হাইজ্যাকারদের পরাস্ত করল। অভিযান সফল হওয়ার পর প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেল হান্টার ফোর্স। প্রধানমন্ত্রীর প্রথম কথা ছিল, তোমরা এত দ্রুত কিভাবে কাজ করলে? আমি তো ভেবেছিলাম আমার শেষ দিন এসেছে। নয়ন তখন বলল, আমরা তো দেশের হিরো, আর হিরোদের কাজই হলো লোকজনকে বাঁচানো। তবে একটা কথা বলতে চাই, আপনার বিমানের স্ন্যাক্সগুলো খুব ভালো ছিল। প্রধানমন্ত্রী হেসে বললেন, তাহলে তো তোমাদের জন্য বিশেষ স্ন্যাক্স পাঠাতে হবে। নিলয় বলল,
আমাদের কাজ শেষ, আমরা বিদায় নিচ্ছি। তবে ভবিষ্যতে যদি কোনো বিপদ আসে আমরা সবসময় প্রস্তুত। মিশন মহারাজার হারানো মুকুট, অধ্যায় ১, অদ্ভুত ডাক। সকালে নিলয় তার ডেস্কে বসে এক কাপ গরম চা হাতে নিয়ে নতুন একটা বই পড়ছিল। নয়ন সোফায় গা এলিয়ে দিয়ে টিভিতে একটা সিনেমা দেখছিল, আর আরিয়ান নিজের অস্ত্র পরিষ্কার করার কাজে ব্যস্ত। পুরো পরিবেশ ছিল বেশ আরামদায়ক। এমন সময় টেবিলের উপর রাখা ফোনটা বেজে উঠল। মিনা ফোনটা তুলে বলল, হ্যালো। ওপাশ থেকে গম্ভীর একটা কণ্ঠ ভেসে এলো। আমরা মহারাজের অফিস থেকে বলছি। মহারাজার প্রাচীন সোনার মুকুট চুরি হয়ে গেছে, আর আমরা শুনেছি তোমরা অসম্ভবকেও সম্ভব করতে পারো। মিনা অবাক হয়ে ফোনটা স্পিকারে দিল। নয়ন টিভি বন্ধ করে উঠে বলল, মহারাজার মুকুট? আচ্ছা, মহারাজা এখনো বেঁচে আছে? নিলয় এক চুমুক চা খেয়ে বলল, নয়ন, কমেডি বন্ধ করো, ওদের আগে সমস্যাটা বলার সুযোগ দাও। ওপাশ থেকে আবার ভেসে এলো, আমাদের মহারাজের কাছে খবর আছে, এই মুকুট একটি চোরাচালানকারী ব্যবসায়ী পঙ্কজ চুরি করেছে। সে তার বিশাল প্রাসাদে মুকুটটি লুকিয়ে রেখেছে। মহারাজা মনে করেন তোমরা এটি উদ্ধার করতে পারবে। আরিয়ান হাসি চাপাতে না পেরে বলল, এবার রাজকীয় দায়িত্ব পেয়েছি, সবাই একটু ফর্মাল হও। আর নয়ন, স্ন্যাক্স নিয়ে প্রশ্ন করলে এবার মার খাবি। অধ্যায় ২, রাজপ্রাসাদে আগমন। হান্টারফোর্স রাজপ্রাসাদে পৌঁছানোর পর মহারাজা নিজে তাদের স্বাগত জানালেন। বড় বড় গম্বুজ, ঝাড়বাতি, ঝুলানো হলঘর আর রাজকীয় পরিবেশ দেখে নয়ন ফিসফিস করে বলল, আমাদের সিক্রেট বেসটাও এমন করে সাজাতে হবে। আকাশকে বলবো একটা রাজা রানীর প্রতিমা বসাতে। মহারাজা তাদের সামনে বসে বললেন, আমার এই মুকুট আমাদের বংশের গর্ব, এটা আমাদের সংস্কৃতির প্রতীক। যদি এটা ফিরে না আসে তবে রাজ্যের মানুষের সামনে আমাকে মুখ দেখাতে হবে। নয়ন তখন ফিসফিস করে মিনার কানে বলল, মহারাজা কিভাবে মুখ দেখাবেন না? উনি তো সারাক্ষণ সিংহাসনে বসে থাকেন। মিনা তখন তাকে এক ধমক দিয়ে বলল, চুপ থাক। মহারাজা আবার বললেন, পঙ্কজ নামের এক ধনী ব্যবসায়ী, যার আসলে কাজ হচ্ছে চোরাই জিনিস সংগ্রহ করা, তার প্রাসাদে এই মুকুট আছে বলে সন্দেহ। আমি তোমাদের বলছি, মুকুট ফিরিয়ে আনো, আমি তোমাদের যথাসম্ভব সাহায্য করব। অধ্যায় ৩, পঙ্কজের প্রাসাদে অভিযান। পঙ্কজের প্রাসাদ ছিল অত্যন্ত সুরক্ষিত। চারদিকে লেজার, ক্যামেরা এবং ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দেহরক্ষী। মিনার ল্যাপটপে প্রাসাদের নকশা দেখে নয়ন বলল, এটা কি প্রাসাদ নাকি মিনি ফোর্ট নক্স? এত সিকিউরিটি লাগবে কেন? মিনা উত্তর দিল, এই সিকিউরিটি সিস্টেম ভাঙতে আমার সারা রাত লাগবে। নয়ন জবাব দিল, তুমি সারা রাত লাগিয়ে দাও, আমি একটু ঘুমিয়ে নিই। এখানে তো নরম মাটি দেখছি, কম্বল পেতে শুয়ে পড়ি। সবাই তাকে পাত্তা না দিয়ে নিজেদের কাছে মন দিল। মিনা সিকিউরিটি সিস্টেম হ্যাক করতে ব্যস্ত, আর অন্যদিকে নিলয় এবং আরিয়ান প্রাসাদের প্রবেশ পথ খুঁজছিল। সর্বশেষ মিনার দক্ষতায় সিকিউরিটি সিস্টেম অচল হয়ে গেল। নয়ন প্রাসাদের ভেতর ঢুকে গর্বের সাথে বলল, দেখছো, আমি বলেছিলাম মিনাকে দিয়ে হবে। অধ্যায় ৪, পঙ্কজের পার্টি ভাঙা। প্রাসাদের ভেতরে প্রবেশ করার পর তারা দেখতে পেল বিশাল এক পার্টি চলছে। পঙ্কজ একটা মঞ্চে দাঁড়িয়ে মুকুটটা মাথায় পরে নিজেকে রাজা বলে ঘোষণা দিচ্ছে। নয়ন পার্টির খাবার দেখে বলল, খাবারগুলো দারুণ লাগছে। এই ছোড়াই রাজা সত্যি রাজকীয় জীবন কাটাচ্ছে। পঙ্কজ চমকে উঠে বলল, তোমরা কারা? এখানে কিভাবে এলে? নয়ন মুচকি হেসে বলল, আমরা হান্টার ফোর্স, তোমার চুরি করা মুকুট ফিরিয়ে আনতে এসেছি। আর হ্যাঁ, তুমি রাজা হলে আমি মহারাজ। পঙ্কজ রেগে উঠল, আমার দেহরক্ষীরা দেখিয়ে দেবে এখানে কে রাজা। ততক্ষণে আরিয়ান ও নিলয় পঙ্কজের দেহরক্ষীদের নিরস্ত্র করে ফেলেছে। মিনা হেসে বলল, পঙ্কজ, তোমার রাজত্ব শেষ, এবার আসল রাজা তার মুকুট ফিরে পাবে। নয়ন মুকুটটা হাতে তুলে নিয়ে বলল, এই মুকুট তো সত্যি সুন্দর, আমি যদি মাথায় পড়ি? সীমা ধমক দিয়ে বলল, নয়ন, তুমি যদি মুকুট পরার চেষ্টা করো তবে আমি তোমার মাথায় কেটে রাখবো। মহারাজার কাছে ফেরা। মুকুট নিয়ে হান্টার ফোর্স রাজপ্রাসাদে ফিরে এলো। মহারাজা আনন্দে আত্মহারা। তিনি তাদের জন্য একটা রাজকীয় ভোজের আয়োজন করলেন। নয়ন তখন বলল, ভোজে কি স্ন্যাক্সের বিশেষ কোনো আয়োজন আছে? মহারাজা হেসে বললেন, তোমার জন্য আলাদা স্ন্যাক্সের টেবিল রাখা হবে। সবার মধ্যে হাসি রোল উঠল। নিলয় মাথা নাড়িয়ে বলল, নয়ন, আর তোর স্ন্যাক্স? মহারাজা, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা বিপদে পড়ি কম, নয়নের স্ন্যাক্স পড়ে বেশি। সবাই মিলে খেতে বসে রাজকীয় ভোজ উপভোগ করল।
এই মিশন ছিল তাদের জন্য অন্যরকম এক অভিজ্ঞতা। হ্যাকিং জগতের কিং আরিয়ানের পুনরুত্থান গল্পের সূচনা। রোলেক্স এবং হান্টার ফোর্সের খ্যাতি এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। তাদের প্রতিটি মিশন সফল এবং অতুলনীয় দক্ষতায় ভরপুর, কিন্তু এত খ্যাতির মাঝেও আরিয়ান যেন চুপচাপ। হান্টার ফোর্সের সবাই জানতো আরিয়ান একসময় হ্যাকিং জগতের উজ্জ্বল নক্ষত্র ছিল। তার প্রতিভা, তার বুদ্ধি সবকিছু ছিল অনন্য, কিন্তু এখন আরিয়ানকে সেভাবে সক্রিয় দেখা যায় না। তাকে নিয়ে নয়ন প্রায় মজা করত। আরে ভাই, আরিয়ানের বয়স বেড়ে গেছে, এখন আর সে হ্যাকিং করবে কিভাবে? ল্যাপটপ চালাতে গেলেই হয়তো ওর গাড় ব্যথা হবে। নয়ন হাসতে থাকে আর বাকিরা চোখ রোল করে, কিন্তু নিলয় জানতো আরিয়ানের ভেতরে এখনও সেই আগুন জ্বলছে। বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিন হান্টার ফোর্সের কাছে একটা মেসেজ আসে। মেসেজটা ছিল একটা ভিডিও ফাইল, যেখানে একটা মুখোশ পরা ব্যক্তি বলছিল, আমরা ড্রাগ সার্কেল, বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যাকার গ্রুপ। আমাদের লক্ষ্য পৃথিবীর প্রতিটি দেশের সাইবার নিরাপত্তা ভেঙে ফেলা, এবং তোমাদের রোলেক্স এবং হান্টার ফোর্স আমাদের বাধা দিতে পারবে না। আমাদের সাথে যুদ্ধ করার চেষ্টা করো, তোমাদের সিস্টেম ধ্বংস হয়ে যাবে। নয়ন বলল, ডার্ক সার্কেল নামটাই কেমন ভীতিকর। আচ্ছা, এদের যদি আমরা ডিম সার্কেল বানিয়ে দিই? সবাই তাকে উপেক্ষা করলো। নিলয় বলল, এটা মজার ব্যাপার না। ডার্ক সার্কেল ইতিমধ্যে পৃথিবীর অনেক দেশের সিস্টেম হ্যাক করেছে, আমাদের শক্তভাবে প্রস্তুত হতে হবে। তখনই আরিয়ান প্রথমবার মুখ খুলল। ডার্ক সার্কেল যদি পৃথিবীর সেরা হয়, তবে আমি প্রমাণ করব আমি এই জগতের কিং। হান্টার ফোর্সের প্রস্তুতি। ডার্ক সার্কেলের মোকাবেলার জন্য আরিয়ান একটা বিশেষ প্ল্যান তৈরি করলো। সে নিলয়, নয়ন এবং মিনাকে আলাদা আলাদা দায়িত্ব দিল। নয়ন, তুমি তাদের ডেটা সেন্টার ট্র্যাক করবে। মিনার কাজ হবে তাদের সিকিউরিটি সিস্টেমকে ব্রেক করা। আর নিলয়, তুমি আমাদের ফোর্সকে নিরাপত্তা দেবে। নয়ন হেসে বলল, তাহলে তুমি কি করবে? আরিয়ান মুচকি হেসে বলল, আমি যা করব তা পুরো পৃথিবী দেখবে, অপেক্ষা করো। ডার্ক সার্কেলের সাথে হ্যাকিং যুদ্ধ। হান্টার ফোর্স যখন ডার্ক সার্কেলের ডেটা সেন্টার খুঁজতে থাকে, তখনই ডার্ক সার্কেল তাদের উপর আক্রমণ চালায়। তাদের ফোর্সের সার্ভার বন্ধ হয়েছে। নয়ন চিৎকার করে বলল, আমার মুভি কালেকশনও উদা হয়ে গেল, এই চুরিরা সব চুরি করেছে। মিনা দ্রুত সিস্টেম পুনরুদ্ধার করার চেষ্টা করে, আর তখনই আরিয়ান শান্তভাবে তার ল্যাপটপ খুলে বসে। তোমরা সবাই চুপ করে থাকো, আমি দেখাই কাকে হ্যাকিং বলে। আরিয়ান তার ল্যাপটপে কিছু কোড লিখতে থাকে। তার হাতের গতি দেখে নয়ন বলল, ভাই, তোমার কি হাত দুটো রোবোটিক নাকি? এত দ্রুত কিভাবে লিখছো? আরিয়ান উত্তর দিল না। কয়েক মিনিটের মধ্যে সে ডার্ক সার্কেলের মেইন সার্ভারে প্রবেশ করল। মিনার চোখ বিস্ময় বড় হয়ে গেল। আরিয়ান, তুমি কিভাবে করলে? এত শক্তিশালী সার্ভার ভাঙতে তো কয়েকদিন লাগার কথা। আরিয়ান হাসল। আমি তো আর সাধারণ হ্যাকার নই, আমি কিং। ডার্ক সার্কেলের পতন। আরিয়ানের পরিকল্পনা মতো সে ডার্ক সার্কেলের সিস্টেমের প্রতিটি ফাইল ডিলিট করে দিল। তাদের লিডার যখন বুঝতে পারলো তাদের সিস্টেম ধ্বংস হয়ে যাচ্ছে, তখন সে নিজে একটা মেসেজ পাঠালো। আমরা স্বীকার করছি, আমরা হেরে গেছি। তুমি সত্যি কিং, এবার দয়া করে আমাদের রেহাই দাও। আরিয়ান মেসেজের জবাবে লিখল, সাইবার জগৎ কোনো খেলনা নয়, সত্যের জন্য কাজ করো, অন্যথা তোমাদের পরিণতি আরও ভয়ানক হবে। শেষ অধ্যায়। কিংয়ের স্বীকৃতি। ডার্ক সার্কেলের পতনের পর হান্টার ফোর্স এবং আরিয়ান পুরো পৃথিবীতে পরিচিতি পায়। এক আন্তর্জাতিক সাইবার সম্মেলনে আরিয়ানকে সাইবার কিং উপাধি দেওয়া হয়। নয়ন মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে বলল, সবাই বলে আরিয়ান কিং, কিন্তু আমি বলবো সে শুধু কিং না, সে আসলে আমাদের বড় ভাই। আর এই দলের আসল মজা এনে দেয় আমি। সবাই হেসে ওঠে। আরিয়ান মঞ্চ থেকে নেমে নয়নের মাথায় চড় দিয়ে বলল, চুপ করো নয়ন। তারা আবারও প্রমাণ করলো হান্টার ফোর্স একদম অদম্য। আর আরিয়ান, সে সাইবার জগতের কিং, যাকে হারানো সম্ভব নয়। অধ্যায় চূড়ান্ত লড়াই। প্যান্থারের বিরুদ্ধে মিশন। শুরুটা একদম নাটকীয়। সবাই হান্টার ফোর্সের হেডকোয়ার্টারে জমায়েত। নয়ন তখন পপকর্ন মুখে দিয়ে সোফায় বসে সিনেমা দেখছে। হঠাৎ ফোন বেজে উঠল। প্রধানমন্ত্রীর সরাসরি কল। হান্টার ফোর্স, দেশের জন্য বড় বিপদ সামনে, আমি চাই তোমরা আমাদের রক্ষা করো। নিলয় গম্ভীরভাবে বলল, আপনার আদেশ স্যার। নয়ন হঠাৎ মাথা চুলকিয়ে বলল, ভাই, আরেকটা মিশন। আমি তো হানিমুন প্ল্যান করছি। মিনা তখনই চড় দিয়ে বলল, তোমার এই হানিমুনের গল্প শোনার চেয়ে প্যানহারকে থামানো বেশি জরুরি। আরিয়ান মাথা নাড়িয়ে বলল, নয়ন, চলো,
কাজ শেষ করে আসি, তারপর তোমার হানিমুনের ব্যবস্থা হবে। প্যান্থার পৃথিবীর ভয়ঙ্কর অপরাধী। প্যান্থারের নাম শুনলে সবাই ভয়ে কেঁপে ওঠে। তার হাতে বিশ্বজুড়ে অন্তত 100টা শহর ধ্বংস হয়ে গেছে, কিন্তু সে এতটাই বুদ্ধিমান যে তাকে কখনো ধরা যায়নি। সাব্বিরের ছোট বোন লিনা বলল, প্যান্থারের মুখোমুখি হতে হলে আমাদের নিজেদের সবার সেরা করে তুলতে হবে, না হলে কিছুই করতে পারবো না। নয়ন হেসে বলে, সবার সেরা এটা তো আমি। তারপর সে নিজে গ্লাস থেকে পানি খেতে গিয়ে সব পানি নিজের গায়ে ঢেলে দিল। সবাই হেসে ফেটে পড়ল। ইরফানের পরিকল্পনা। আরিয়ান টেবিলে একটা লাল রঙের ম্যাপ রেখে বলল, এটা প্যান্থারের বেস। তার লোকেশন খুবই কৌশলে লুকানো। সাইবার জগতে সে অদৃশ্য, কিন্তু আমরা তাকে ধরবো। এইবার প্ল্যান এমন, সাইবার টিম, আমি, মিনা আর সাব্বিরের বোন, তারা সিস্টেম ব্রেক করব। মোবাইল টিম, নিলয় এবং নয়ন মাটিতে তার লোকেশন খুঁজবে। স্পেশাল অপারেটর টিম, লিনা আর আমাদের স্পেশাল ফোর্স সরাসরি অ্যাটাক করবে। সবাই প্রস্তুত? নয়ন হেসে বলল, ভাই তুমি প্ল্যান বানাও, আমি শুধু প্যান্থারের গালে চড় মারার জন্য অপেক্ষা করছি। সাদা লড়াইয়ের মজার মুহূর্ত। আরিয়ান এবং মিনা গভীর মনোযোগ দিয়ে প্যান্থারের সিস্টেম ব্রেক করার চেষ্টা করছিল, কিন্তু সিস্টেম ছিল এত শক্তিশালী যে তারা সহজে ঢুকতে পারছিল না। মিনা বলল, এই সিস্টেম তো কুমিরের চামড়ার মতো শক্ত। আরিয়ান ঠান্ডা গলায় বলল, তাহলে কুমির শিকার করতে হবে। তাদের মধ্যে বুদ্ধির লড়াই চলতে লাগলো। হঠাৎ মিনা বলে উঠল, এটা তো কোনো সিস্টেম না, এটা যেন একটা অনলাইন শপের ওয়েবসাইট। এখানে তো ডায়পার পর্যন্ত কেনা যায়। সবাই হেসে উঠল। আর ঠিক তখনই আরিয়ান প্যান্থারের সিকিউরিটি বোর্ডকে হারিয়ে তার আসল লোকেশন বের করলো। প্যান্থারের বেসে অভিযান। হান্টার ফোর্স প্যান্থারের বেসে ঢুকতে শুরু করলো। বেসটা ছিল পাহাড়ের মধ্যে, যার চারপাশে অসংখ্য রোবট পাহারা দিচ্ছিল। নয়ন তার ওয়াকিটকিতে বলল, ভাই এত রোবট দেখে মনে হচ্ছে আমরা কোনো সায়েন্স ফিকশন মুভিতে ঢুকে গেছি। নিলয় সিরিয়াস মুখে বলল, চুপ করো এবং ফোকাস করো। নয়ন আবার জবাব দিল, আমার ফোকাস সব ঠিক আছে, কিন্তু আমি রোবটগুলোকে গরু ভেবে এগোতে পারছি না। তাদের এই রসিকতার মধ্যে আরিয়ানের সিস্টেম হ্যাক করে রোবটগুলো বন্ধ করে দিল। প্যান্থারের ফাঁদ। বেসের ভেতরে ঢুকতে হান্টার ফোর্স দেখতে পায় প্যান্থার একটা বিশাল ল্যাবে বসে আছে। তার সামনে ছিল একটা বড় বোমা, যা কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটাতে পারে। প্যান্থার বলল, তোমরা এত দূর এসেছো ভালো, কিন্তু এবার তোমাদের এখানেই শেষ হবে। নয়ন বলল, তুমি জানো না আমরা একসাথে থাকলে কাউকে ছেড়ে দিই না। আমাদের সঙ্গে মার্বেল মুভির থানোস থাকলেও হেরে যেত। প্যান্থার অবাক হয়ে তাকিয়ে থাকলো। তোমরা সিরিয়াসও হতে পারো না। নিলয় তার গলার স্বর গম্ভীর করে বলল, আমরা সিরিয়াস নই যখন দরকার হয়, আর এখন তোমার জন্য আমাদের বিশেষ সারপ্রাইজ আছে। এটা বলে হান্টার ফোর্স একযোগে আক্রমণ করে এবং প্যান্থারকে আটকে ফেলে। শেষ মুহূর্তের নাটকীয়তা। প্যান্থার আত্মঘাতী হওয়ার জন্য নিজের ডেটোনেটরে চাপ দিতে যাচ্ছিল, কিন্তু আরিয়ান দ্রুত তার হাত থেকে ডেটোনেটর ছিনিয়ে নেয়। তোমার মতো মানুষ পৃথিবীতে থাকার যোগ্য নয়, বলল আরিয়ান। প্যান্থারকে পুলিশের হাতে তুলে দিয়ে হান্টার ফোর্স তাদের বিজয়ের পথে ফিরে আসে। উপসংহার: এক অমর দল। দেশের প্রধানমন্ত্রী তাদের সবার জন্য স্বর্ণপদক প্রদান করেন, কিন্তু নয়ন তখনও নিজের মজার কথাগুলো ভুলে যায়নি। প্রধানমন্ত্রী যখন পদক দিতে এলেন তখন নয়ন বলল, স্যার আমাদের জন্য কোনো হানিমুন প্যাকেজ নেই? প্রধানমন্ত্রী হেসে বললেন, তোমরা এমন একটা কাজ করেছো, তোমাদের হানিমুনের খরচ আমরা বহন করব। সবাই একসাথে হাসিতে ফেটে পড়ে। শেষে হান্টার ফোর্স দেশবাসীর কাছে এক অমর গল্প হয়ে রইল। তারা একদিন থেমে গেলেও তাদের সাহসিকতার হাসির গল্প মানুষের মনে আজীবন জায়গা করে নিল।